আমরা মেইনলি আপনাদের একটা ডক ফাইল দিছি যেখানে আমরা আসলে পরবর্তী ক্লাসের প্রত্যেকটা জিনিস, কেউ যদি আমাদের এখানে নাও থাকে, ধরেন বাই এনি চান্স ক্লাসটা মিস গেল, সে আসলে মেইনলি আমাদের কি ফলো করবে, আমাদের ডক ফাইলটা ফলো করবে, যেখানে সুন্দর করে আমি পরবর্তী ক্লাস, লাইক পরবর্তী ক্লাসটা কী হবে, আমি বললাম এখানে অনেক কিছু রিসোর্স এখানে দেওয়া আছে, সেগুলো আপনার আসলে ম্যান্ডেটরি ওয়ার্ক না, মানে দেখারও প্রয়োজন নাই, কোনটা কখন প্রয়োজন সেটা আমিই দিব। আপনি শুধু নিজে এক্সট্রাভাবে কী করবেন, এক্সট্রাভাবে এসি পেয়ার বা ভোকাবুলারিটা পড়বেন। সেটার জন্য আপনি অনেকগুলো রিসোর্স আছে, এডাব্লিউ রিসোর্স আছে, ক্লাসের রিসোর্স আছে, এগুলো সবগুলো আপনার আসলে দরকার নাই, প্রয়োজন নাই। যখন প্রয়োজন তখন আমিই বলবো। আপনি এক্সট্রাভাবে এই জিনিসটা ভোকাবুলারি যে পিডিএফটা, সেইটা প্রত্যেক দিন ট্রাই করবেন, প্রত্যেক দিন নিজেরা পড়বেন। এখন আমি একটু দেখাই। ওকে, এটার পাসওয়ার্ড আপনারা ভালো করে জানেন, পাসওয়ার্ডটা কি 014, আমার যে আপনারা যে এনরোল হয়েছেন যে নাম্বারটা সেটা। এখন আপনি এটা ওপেন করার পরে আপনি এক্সট্রাভাবে কিচ্ছু না, আপনি ডে 1 হিসাবে যে 30টা মানে ভোকাবুলারি থাকে এগুলো আপনি পড়বেন। এখন এগুলো আমি ক্লাসে কিন্তু আপনাকে নিব না, মানে এমন না যে আপনি পড়া নিব, বাট আপনার দায়িত্ব পড়া। পাশাপাশি এটার সাথে মাস্ট বি এই পেয়ারটা পড়ে ফেলা, যে এর পেয়ারটার সাথে এটা আছে, এটা বাংলা মিনিং হচ্ছে অনেক, এটা হচ্ছে টিসির জন্য লাগবে, টিসিকে আমরা জানি, তারপরে আমরা পড়বো কিছুদিন পরে। ভার্বালের দুইটা টাইপ, একটা টাইপ টিসি মানে টেস্ট কম্প্রিহেনশন, যেটার মধ্যে আপনি মিনিং দিয়ে পারবেন, তার মানে এই ওয়ার্ডটার মিনিংটা জানতে হবে। বাট এসি হচ্ছে আর একটা হচ্ছে পেয়ার লাগে আনসার করতে গেলে, তাহলে এই পেয়ারগুলো লাগবে। এখন এই পেয়ারের জন্য মেইনলি আমরা ডেডিকেটেডভাবে এই শিটটা পড়তাম, যে শিটের মধ্যে পেয়ারগুলো ডেডিকেটেডভাবে আছে, যেটা আমরা পেইড বা পারচেস করে নেওয়া, যেখান থেকে পরীক্ষা হলে তার সাথে তার পেয়ারে আসে। তো যার কারণে আমরা এটা হচ্ছে কি কম্বাইন করা, যেখানে মিনিং আছে সেখানে ওই ওয়ার্ডের যে এসি পেয়ারটা যেটা এখানে আছে সেটা এখানে কম্বাইন করে দেওয়া আছে। তার মানে আপনি আলাদা আলাদাভাবে গ্র্যাগমেন্ট ভোকাবুলারি আলাদা আলাদাভাবে এসি পেয়ার না পড়ে জাস্ট এটা যদি ফলো করতে পারেন, যে অ্যাবাউট মানে কি এবং তার সাথে দুইটা সিনোনিম যদি পড়ে ফেলতে পারেন, মানে এগুলো আসছে পরীক্ষায় বা এগুলো আসবে, যদি একটু পড়ে ফেলতে পারেন তাহলে একসাথে আগায় যাওয়া আর কি। তো আমাদের অন্যান্য ব্যাচগুলা সেটা কি করে, তারা হচ্ছে ভোকাবুলারিগুলা পড়ার পরে তারা পরীক্ষা দেয়, মানে পরীক্ষাগুলো নিজেরা একটা জ্যাম অ্যারেঞ্জ করে সেখানে পরীক্ষা দেয়। আমরা কিন্তু এটা প্রথম ক্লাসে দেখাইছি, আপনারা চাইলেই যে কয়জন আছেন কেউ একজন দায়িত্ব নিয়ে জাস্ট একটা সেট পড়লেন, পরীক্ষা আমার যেদিন ক্লাস থাকবে ক্লাসের পরে অথবা আগে একটা 5 মিনিট বা 10 মিনিট একটা পরীক্ষা সেট করতে পারেন, সেটা দিতে পারেন। সেটা কীভাবে, ভোকাবুলারি জ্যামের মাধ্যমে। আমি যদি উদাহরণ দিই, সাপোজ ধরেন আমাদের আমাদের হচ্ছে আমাদের ধরেন হচ্ছে ব্যাচ 9 যদি চিন্তা করি, তো তাদের কিন্তু আমি খেলা কন্ডাক্ট করি না। আমি যদি একটু দেখাই ব্যাচ 9-এর কন্ডাক্টটা কীভাবে হয়, তারা নিজেরা ভোকাবুলারি সেট করতেছে, তারা গ্রুপ 8 পর্যন্ত এই যে পড়াশোনার ধাপে ধাপে গ্রুপ 8 পর্যন্ত তারা ভোকাবুলারি সেট করতেছে, সেখানে একজন সেট করতেছে, সবাই পরীক্ষা দিচ্ছে। এটা তার মানে তাদের নিজস্ব একটা প্র্যাকটিস হতেছে, ডেইলি এই কাজটা করতেছে, যেদিন ক্লাস হচ্ছে সেদিনই। তার মানে কি আপনি মানে একটা কমিউনিটি বিল্ড আপ করেন আপনাদের মধ্যে, যে হচ্ছে যে কোনো একটা দায়িত্ব নিয়ে ভোকাবুলারি পড়া হয়ে গেলে একটা পরীক্ষা দিলে প্র্যাকটিসটা হয়ে যাবে। এইটুকু কথা কি ক্লিয়ার? সবাই কি বুঝছে কি বলতে চাইছি? হ্যালো? জি। বাকি আমার প্রশ্ন হচ্ছে, আমি বলি সবাই একটু কষ্ট করে আমার সাথে একটু ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করেন। মানে ইন্টারেক্টিভ হলে কি জানতে পারবেন বেশি, যে শিখতে পারবেন বেশি, এই বিশ্বাসটা আমি করি। এবং আপনিও দেখবেন যে অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি আরসির ক্ষেত্রে বলি, যে ক্লাসের মধ্যে কথা বলবে বা আমার সাথে পড়বে, সে দেখবেন ক্লাসের মধ্যে যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ক্লাস হয়, 1.5 ঘন্টার উপরে মিনিমাম তো 1.5 ঘন্টা ক্লাস হয়, এই ক্লাসটা অনলাইনে ইন্টারেক্টিভটা একটু মানে প্রয়োজন। যদি করেন দেখবেন আমার ওই জিনিসটা মনে থাকবে। এবং আমি যে রিসোর্সগুলো পড়াই এগুলো এক্সামে আসার রিসোর্স, তার মানে হচ্ছে আপনার রিপিটেড আসলেও যেন প্রশ্নটা কমন পান। সো এই জিনিসটা মানে কোনো জিনিস কমন পাইছি বাট সেটা পরীক্ষায় দাগাইতে পারি না, তার থেকে বড় মানে কষ্টের কিছু নাই। সো ওই জিনিসটা আর কি, মানে ক্লাস 2 ঘন্টা আমার সাথে ইন্টারেক্টিভ থাকলে ভালো। এবং আপনাদের নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন প্রয়োজন আছে। আমরা আবারও ক্লিয়ার করি আপনাদের, মানে প্রথম ক্লাস বিধে আমি এত কথা বলতেছি না, তো এরপর থেকে আর এগুলো বলবো না। আপনাদের দুইটা গ্রুপ মেনটেন করা হয়, একটা হচ্ছে রিসোর্স, এক ডিসকাশন। রিসোর্সে আপনাদের কোনো মেসেজের প্রয়োজন নেই, সেটা জাস্ট ক্লাসের আপডেট পাবেন, ক্লাসের রেকর্ডিংটা পাবেন, নেক্সট ক্লাসের ডিটেলস পাবেন। ডিসকাশনে আপনি যে কোনো ধরনের টপিক, আপনি যে বুকআপ জ্যাম করেন, একজন আরেকজনের হচ্ছে যে কোনো ধরনের, আপনি একটা ম্যাথ পারলেন না, আপনি ডিসকাশনে দেন, হয়ে গেল। আর
এরপরে এই ড্রাইভটা সবসময় আমি ফলো করবো, আপ টু ডেট করে দিব। মানে আপনি যদি ক্লাস বাই এনি চান্স মিস করেন, আপনি জাস্ট এখানে ফলো করবেন যে আপডেট ক্লাসের হোমওয়ার্কটা কি সেটা করে আসবেন। হোমওয়ার্কের প্রসেস অলওয়েজ সেম থাকবে। আপনাকে কিছু একটা করতে দেওয়া হবে, সেটার জন্য সাপোর্টিং ভিডিও দেওয়া হবে, আপনি এটা দুইটা দেখে জেনে আসবেন, দেন আমি আবার এটাকে কন্ডাক্ট করবো। এই তো আমি যদি নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা বলতে চাই, যেমন নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কী থাকবে, হ্যাঁ হোমওয়ার্ক থাকবে হচ্ছে এটা। ধরেন হচ্ছে আপনি কিচ্ছু না, আপনি কি করলেন, আপনি হচ্ছে নেক্সট ক্লাস আমাদের এজ ইউজুয়াল থাকবে ভার্বাল ক্লাস, যেহেতু একদিন কোয়ান্ট একদিন ভার্বাল আমরা কন্ডাক্ট করি, তো হচ্ছে ভার্বাল। ওকে, তো ভার্বালে হচ্ছে ভোকাবুলারি 2 নম্বরটা হচ্ছে আপনি কমপ্লিট করবেন, মানে 2 নম্বর শিটটা 1 নম্বরটা বিশ্বাস করি করছেন, আর যদি না করেন তাহলে আবার করেন, এটা হচ্ছে আপনার। আর হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হচ্ছে এই 3টা ভিডিও জাস্ট হচ্ছে আপনি নোট দেখবেন, মানে আপনি আপনার সময় মতো দেখে 3টা ভিডিও দেখে 3টা ভিডিও হচ্ছে নোট খাতার মধ্যে নোট ডাউন করবেন। এখানে কি পাবেন, এখানে পাবেন হচ্ছে একটা ভার্বালে কি কি টাইপ হইতে পারে, দেন হচ্ছে টাইপের মধ্যে সবগুলা এগুলা আলোচনা করা থাকে, দেন হচ্ছে আপনাকে কোথায় গেল, হ্যাঁ একটু কোথায়, ওকে ওকে, এখানে হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক 4টা ভিডিও পড়ে গেছে এবং একটা পিডিএফ দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে কি হোমওয়ার্কটা কি বড়? বড় বলতে কিছু না, আপনি 4টা ভিডিও জাস্ট একটু কষ্ট করে 1 স্পিড বা 2 স্পিডে দেখে আপনি জাস্ট নোট করবেন যে কি শিখতেছেন কি শিখতেছেন না, দেন এইখানে একটা পিডিএফ আছে, এই পিডিএফটা আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন, মানে হোমওয়ার্ক থাকবে এই পিডিএফটা। সেখানে কি আছে আপনি ওই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন ভার্বাল টিসি সাপোর্ট স্ট্র্যাটেজি, কীভাবে সাপোর্ট স্ট্র্যাটেজি শেখা হয় সেটা থাকবে। আমি যদি দেখি প্রথমটা, ওকে, তো এখানে থাকবে, এখানে আমাদের সবগুলা টিসি আরসি এখানে আছে। তাহলে আপনাকে একটা প্যাকেজ দেওয়া আছে যেখানে ওই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি পারার কথা ছিল। সেখানে প্রথমত হচ্ছে ওয়ার্ডগুলো আপনি পারবেন না, স্বাভাবিক। আপনি কি করবেন, অনলাইন থেকে সার্চ দিয়ে ওয়ার্ডগুলোর মিনিংগুলো লেখা জানার চেষ্টা করবেন। এটা জানলে সুবিধা কী হবে, আপনার এই প্র্যাকটিস করতে গিয়েও আপনার ওই গ্র্যাগের যে ভোকাবুলারি সেগুলো মুখস্থ হয়ে যাবে। মানে আপনি মুখস্থ ঠুটস্থ করে আসতে হবে না, আপনি লিখে আসবেন, তাহলে অন্তত ওয়ার্ডগুলো বুঝবেন। দেন আমি যে ভিডিও দেখবেন, এই ভিডিও অনুযায়ী দেখবেন যে লজিকটা কাজে করতে পারেন কিনা, না পারলে নো প্রবলেম। আমরা প্রত্যেকটা কোশ্চেন ক্লাসে আবার ডিসকাস করব, কিভাবে আলোচনা করা উচিত, কিভাবে সলভ করা উচিত, টাইপ ভিত্তিক আমরা ডিসকাশন করব। তো আপনি কি করবেন, আপনার কাজ হচ্ছে একটাই, ওয়ার্ড ভিডিওটা দেখার পরে মিনিংগুলো একটু খুঁজবেন, মানে অনলাইনে খুঁজে দেন হচ্ছে লজিকটা খাটায় দেখবেন আপনি মিলাইতে পারেন কিনা। না মিলাইতে পারলে সমস্যা, আমরা ক্লাসে মিলাবো, বাট হোমওয়ার্কটা মাস্ট বি করে আসার চেষ্টা করবেন। যে এখানে দেখেন 10টা হচ্ছে দেওয়া আছে, 10টা এগুলো ট্রাই করে আসবেন, এই রিডিংটা পড়ে ট্রাই করে আসবেন। না বুঝলে সমস্যা নেই, বুঝে আমার এখানে কেমনে একটা রিডিং পড়তে হয় সেটার ভিডিও এখানে দেওয়া আছে, তার মানে সেই সিস্টেমে এই রিডিংটা পড়ার চেষ্টা করবেন, আনসারগুলো করার চেষ্টা করবেন। না পারলে প্রয়োজন নেই, বাট কথা হচ্ছে করে এইটুকু আমাকে পিডিএফটা নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাসে যেমন দেখেন নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আবার রবিবারে, মানে শনিবারে, তার মানে মাঝখানে 2 দিন গ্যাপ আছে। তো 2 দিন আর রবিবার সহ 3 দিন গ্যাপ আছে, শনিবারে বিকেল রাত সহ 3 দিন গ্যাপে আহামরি কিছু না, আপনি জাস্ট ভিডিওটা দেখবেন, নোট করবেন, পিডিএফটা ট্রাই করে আসবেন। এই হচ্ছে আপনার হোমওয়ার্ক। এইটুকু কি বুঝছি? নেক্সট ক্লাসে হোমওয়ার্ক কি সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে, এইটুকু না করলে কিন্তু আমি আপনাদের আগায় নিয়ে যেতে পারবো না। আরেকটা জিনিস, আমার ক্লাসটা কিন্তু ওই রকম না, আমি আবার ক্লিয়ার করি, আমাদের ব্যাচগুলো ওই রকম না যে আপনি ক্লাস করবেন শুধু হোমওয়ার্ক করবেন না আগাইতে পারবেন, তাহলে আসলে আপনি আসলে কিছুই শিখতে পারবেন না। কারণ আজকে ক্লাস দেখলেই বুঝবেন আপনি অলরেডি 5LB শেষ, আমি 5LB আজকে করাবো না। আমরা আজকে করব হচ্ছে ওই টপিকটা পড়বো, পাশাপাশি ওই টপিকের KMF পড়বো, তার মানে আমি 5LBতে কিন্তু আর যাচ্ছিই না। 5LBতে এখন বলতে পারেন ভাই আমি তো 3টা অধ্যায়ের হয়তো বা 2-1টা প্রবলেম আছে, থাকতেই পারে, ওই প্রবলেমগুলো ডিসকাশন গ্রুপে ছবি তুলে দিবেন, আমি এটা সলিউশন দিয়ে দিব। তারপরেও যদি মানে আমি দিব, পাশাপাশি বাকিরা যারা আপনারা আছেন সবাই একজন একজনকে সলিউশন দিবেন। তারপরেও যদি প্রবলেম থাকে তখন আমরা ক্লাসের শুরুর আগে ডিসকাশন করব। এই হচ্ছে আমাদের প্রসেস, এবং ডেইলি নেক্সট বারবার তারপর আবার কোয়ান চলতে থাকবে। এই হচ্ছে আমাদের প্রসেস থাকবে। এইটুকু সবাই ক্লিয়ার আমাদের মেইন টপিকে যাওয়ার আগে? সো হোমওয়ার্ক অলরেডি আমি ডান, এইটুকু দিয়ে দিছি। এটা কোথায়, এটা নেক্সট ক্লাসের জন্য, ডে 3-র জন্য। এটা আমি হচ্ছে রিসোর্স গ্রুপেও অনেক সময় না দিলেও আপনি সুন্দর করে ড্রাইভে পাবেন, এবং প্রত্যেক ক্লাসের প্রথমে আমি এখানে দিয়ে দিব, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছি। আর আজকের ক্লাস রেকর্ড ঠিক গ্রুপেও পাবেন, এখানে পেয়ে যাবেন। সো এটা নিয়ে আপনাদের আর কোনো টেনশন নাই। সো হোমওয়ার্ক ক্লিয়ার নেক্সট ক্লাসের জন্য, শনিবারের জন্য এইটুকু। এখন সময়টা কি, ক্লাসের সময়টা
যেমন হচ্ছে আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, আমরা জানি এই যে এই টপিকটা নিয়ে কয়েকটা প্রবলেম করে গিয়ে লেন্দি হবে, দ্যাটস ওয়ে আমরা হচ্ছে সময়টা আগায় নিয়েছি। বাট আমরা চেষ্টা করবো সময়টাকে আর একটু সবার সাথে কনভিনিয়েন্ট ওয়েতে নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখি সবার সাথে আজকে ক্লাসের পর আমরা ডিসকাশন করবো, কথা বলবো। তো এই হচ্ছে আমাদের টপিক। কারো কোনো কোশ্চেন আছে ম্যাথস নিয়ে বা রিলেটেড এনিথিং? আচ্ছা, যদি না থাকে আমরা আমাদের টপিকে যাই। আমি আবার ক্লিয়ার করি, আপনারা কষ্ট করে আপনাদের যে জিনিসটা বুঝবেন না ক্লাসে বা 100বার কোশ্চেন করবেন, হাত তোলার দরকার নেই, সরাসরি মাইক অন করে আমার সাথে কোশ্চেনে কথা বলবেন। এইটুকুতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং আপনাদের যে কোনো ধরনের প্রবলেম আমি সলিউশন করবো। এবং প্লিজ আপনারা আমি যখন জিজ্ঞেস করব রেসপন্স করেন, তাহলে আপনারাই শিখতে পারবেন বেশি, আমি বিশ্বাস করি। আচ্ছা, প্রথমত তো আমরা আজকের টপিক ছিল হচ্ছে আমাদের হচ্ছে প্রথম যে টপিক, অর্থাৎ এরিথমেটিকের যে টপিক। তো এরিথমেটিকের যে টপিকটা যেটা আসে সেটা হচ্ছে কোয়ান্টের আমরা প্রথম টপিক হিসাবে আমরা চিনি, এবং এই টপিকে আমরা মেইনলি হচ্ছে একদম বেসিকটা শিখবো। এবং এই টপিকটা আসলে মানে এই টপিকটার উপরে আসলে বাকি জিআরের পুরো জিনিসটা নির্ভর করে। অর্থাৎ আপনি এই টপিকটা অনেক বেশি ক্লিয়ার থাকলে বাকি সময় যে হুবহু এইখান থেকে ম্যাথ আসবে তা না, বাট এই লজিকের উপরই ম্যাথগুলো থাকবে। তো এগুলো কেন জানতে হবে? প্রথমত আমরা জানবো হচ্ছে একটা সংখ্যা, একটা ভেরিয়েবল সম্পর্কে। একটা ভেরিয়েবলের কত রকম হইতে পারে। তো যেমন হচ্ছে আমরা একটা জানি যে আমাদের কোশ্চেনে কিন্তু এক ধরনের কোশ্চেন আছে কোয়ান্টিটিভ, এটাকে বলা হয় কোয়ান্টিটিভ কম্প্যারিজন। এই টাইপের কোশ্চেনে আমাদের খুব ভালোভাবে কনসার্ন থাকতে হয় ভেরিয়েবলটা সম্পর্কে। এই ভেরিয়েবলটা আমাকে আসলে এক্স্যাক্ট কে, এই ভেরিয়েবলটার সম্পর্কে কে, এই ভেরিয়েবলটা কে, এই জিনিসটা আমার খুব ভালোভাবে জানতে হয়। দ্যাটস ওয়াই আমাদের কয়েকটা টার্ম জানতে হয়। এই টার্মগুলোর মধ্যে যেটা জানতে হয় সেটা হচ্ছে একটা ইন্টিজার, সেটা জানতে হয় নাম্বার, সেটা জানতে হয় হচ্ছে হোল নাম্বার, সেটা জানতে হয় আমাদের হচ্ছে ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, দেন সেটা জানতে হয় হচ্ছে ইন্টিজার বাদে যদি হচ্ছে ফ্র্যাকশন, দেন আমাদের এইগুলো জানতে হয়। এখন ধরেন উপরে একটা সংখ্যা দিয়েছে এক্স, একটা বেলো এক্স নট ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স যে কোনো জিনিস হয় নট ইকুয়াল টু 0। আর এখানে বলে দিয়েছে যে 1/x প্লাস 1, আর একটা বলা হচ্ছে এক্স প্লাস 1। এখন এই যে এক্স কে আমরা যে এই দুই পাশে আছে, এখন এক্স কে আসলে জানি না। এক্স কে জানি না বিদায় হচ্ছে আমার এক্স হইতে পারে ইন্টিজার, হইতে পারে নাম্বার, হইতে পারে হোল নাম্বার, হইতে পারে ন্যাচারাল নাম্বার, হইতে পারে ফ্র্যাকশন, হইতে পারে দশমিক নাম্বার, হইতে পারে মানে নেগেটিভ নাম্বার, যে কোনো জিনিস হইতে পারে। এই জন্যেই এইগুলো জানতে হয় যে আসলে আমি আসলে এই যে চেকটা করব দুই পাশে কে বড় কে ছোট, আমাকে এই চেকটা করার জন্য আমার অবশ্যই দুই পাশে একবার পজিটিভ নিয়ে করতে হবে, ইন্টিজার নিয়ে, নেগেটিভ ইন্টিজার নিয়ে, দশমিক নিয়ে, পজিটিভ দশমিক নিয়ে, নেগেটিভ দশমিক নিয়ে, এই যে চেক করাটা। এবং নট ইজ ইকুয়াল টু 0 বলাতে আমি 0 চেক করব না। আবার অনেক সময় এই চেকগুলা, এটা যেহেতু বলা দেওয়া নাই আমি সব চেক করছি, কিন্তু অনেক সময় ধরেন কিচ্ছু বললো না, বললো হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স হচ্ছে আমার হোল নাম্বার। তার মানে এই যে হয় এক্স হচ্ছে একটা হোল নাম্বার, তার মানে আমাকে এখন চেক করতে হবে হোল নাম্বার কে, তাদের, অন্যদের না। হোল নাম্বার দিয়ে চেক করে যদি দেখি দুই পাশের মধ্যে কে বড় কে ছোট, সেটা আমার আনসার। কেন আমার হচ্ছে এইগুলো জানতে হবে, আমি কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন। ওকে, তো প্রথমত আমরা জানি ইন্টিজার মানে কি বলেন তো, যারা ভিডিও করছে, ইন্টিজার মানে কি? হ্যালো, একটু রেসপন্স করেন। ইন্টিজার মানে কি বলছি? পূর্ণ সংখ্যা আর কি, যেটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এখানে জিরো একটা কি আমার ইন্টিজার। তো আমার একদম মাইনাস থেকে প্লাস পর্যন্ত, অর্থাৎ ইন্টিজার যখন বলবে আমি নেগেটিভ ভ্যালুও চেক করব, জিরোও চেক করব, পজিটিভ ভ্যালুও চেক করব, এই তিনটা চেক করব। অর্থাৎ আমার এক্স এর ভ্যালু যদি ইন্টিজার থাকে, আমি মাস্ট বি এই কোয়ান্টিটি কম্পারিজনের জন্য একবার নেগেটিভ একটা ডেটা, জিরো এবং পজিটিভ একটা ডেটা, তিনটা ডেটা আমার মাস্ট বি চেক করতে হবে এটা আনসারটা বের করার জন্য। ক্লিয়ার? যে কোনো একটার জন্য যদি আনসার এদিক সেদিক হয়, আনসার কিন্তু ডি। তাহলে ইন্টিজার কি, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, যে কোনো না কোনটা। নাম্বারও সেম, ইন্টিজার যে কথা, নাম্বারও সেম জিনিস। নাম্বার আমাকে পুরো জিনিসটাকে বোঝায়, যেখানে নেগেটিভ থেকে ইনফিনিটি। নাম্বার এবং ইন্টিজার এজ ইট ইজ সেম কাজ করে, বাট হোল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্স। হোল নাম্বারটা কি বলেন তো? হ্যালো, এটা হচ্ছে
বাংলাতে পূর্ণ সংখ্যা আর কি, যেটা কোনো ফ্র্যাকশন নাই আর কি, ফ্র্যাকশন বিহীন সংখ্যা। ফ্র্যাকশন বিন এটা কত থেকে শুরু হয়? তারপর ধরেন 0 থেকে প্লাস যত যাওয়া, আমরা তো ভিডিওতে দেখছি 0 থেকে প্লাস 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। প্লাস ইনফিনিটি আর যত ন্যাচারাল নাম্বার ন্যাশনাল নাম্বার 1 2 3 4 1 থেকে স্বাভাবিক শুরু হয়, যেখানে 0 নাই। দ্যাটস মিন এই যে ডিফারেন্সটা, যে আমি হোল নাম্বার বলে 0 চেক করব, ন্যাচারাল নাম্বারে 0 চেক করব না, এমন হতে পারে যে আপনি ন্যাচারাল নাম্বারে যদি 0 দিয়ে চেক করে ফেলে আনসার হতে পারে সি, বাট পরবর্তীতে আনসার আবার অন্যগুলোর জন্য চেঞ্জ হবে, তাহলে আনসার ডি। তো এই যে চেঞ্জেসটা, এটার জন্য আমাকে খুব ভালোভাবে জানতে হবে। আর ফ্র্যাকশন মানে হচ্ছে দশমিক ভ্যালু। ওকে, এটা ক্লিয়ার? এবারে 4টা ভ্যালু কি সবাই ক্লিয়ার? হ্যালো, কনফার্ম? একটু বলেন, কথা বলতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যাই হচ্ছে এই আমরা নর্মালি একটা সংখ্যা যখন বললো হচ্ছে 81 থেকে 501-এর ভিতরে কতগুলো সংখ্যা আছে এরকম বলতে পারে। তো এই সংখ্যাগুলো আমার হচ্ছে একটা মানে সংখ্যা মানে পার্সন অফ ইন্টারভাল, একটা ইন্টারভালের মধ্যে ধরুন হচ্ছে এই অফ ইন্টারভাল, বা আমি বলতে পারি ইন্টারভালের মধ্যে কতগুলো সংখ্যা আছে, মানে 81 থেকে 51 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ এটা কনজিকিউটিভ, স্বাভাবিক 81 82 83 এরকম। তো এখানে দুইটা ওয়ার্ড আছে, এক হচ্ছে কনজিকিউটিভ এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমার ডিস্টিংক্ট। তো এই জিনিসটা ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা, আর কনজিকিউটিভ হচ্ছে পরপর সংখ্যা। এবং এইখানে যে সংখ্যাগুলো আমি যে হচ্ছে যোগফলটা বের করব, অর্থাৎ হচ্ছে এটা যে বের করব, তার মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। আশা করি এগুলো হচ্ছে সবাই খাতার মধ্যে ভিডিও দেখে ক্লিয়ার খোঁজ তুলে ফেলছেন। এবং এটা এক নোট খাতা আলাদাভাবে মেনটেন করবেন, কোয়ান্টের জন্য আলাদা, ভার্বালের জন্য আলাদা, খুব ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার আগে তো আর ভিডিও দেখবেন না, তখন রিভিশন দিবেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ইনক্লুসিভ মানে হচ্ছে এই এই বেলুটা এবং এই বেলুটার সহ যোগফলটা চাইছে, আর এক্সক্লুসিভ মানে কতগুলো সংখ্যা সেটা চাইছে, আর এক্সক্লুসিভ বলতে এ দুইটা বাদে চাইছে। তো আমি নর্মালি এটার জন্য সূত্র, যেটা আমরা যে সূত্রটা শিখবো, সূত্রটা হচ্ছে লাস্ট মানে লাস্ট ভ্যালু মাইনাস ফার্স্ট ভ্যালু প্লাস 1, কখন? যখন ইনক্লুসিভ হবে। যেমন আমি যদি এটাকে যদি শর্টে আনসারটা ঠিক আছে কিনা দেখার জন্য 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, তো আমি বলতে পারি 10 মাইনাস 1 প্লাস 1, দ্যাটস মিন 10। 1 থেকে 10 পর্যন্ত ইনক্লুসিভ 1 এবং 10 সহ 10টা সংখ্যাই আছে। যদি বলি এক্সক্লুসিভ, তখন সূত্রটা দাঁড়ায় হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1, দ্যাটস ওয়াই এখানে লাস্ট -1 তার মানে 8টা। তাহলে আমি ইজিলি বুঝে বলতেছি 10 এবং 1 বাদে আসলে 8টা সংখ্যা আছে। সেম এজ ইট ইজ, আমি যে কোনো সংখ্যা হোক না কেন, যদি বলে কতগুলো সংখ্যা আছে, বা যেমন আমার সব থেকে বেশি প্রবাবিলিটি লাগবে, কারণ প্রবাবিলিটি লাগে হচ্ছে টোটাল ইভেন্ট বাই ফেভারেবল ইভেন্ট বাই টোটাল ইভেন্ট। আমরা এগুলো দরকার নেই, পরে শিখবো। তো টোটাল সংখ্যা কতগুলো আছে এটা লাগে। তো ধরেন এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে এগুলো উপরে থাকবে, যদি বের করতে চাই টোটাল সংখ্যাটা বসাতে হয়। এখন টোটাল সংখ্যা বসাতে গেলে এখানে কতগুলো সংখ্যা আছে এগুলো আমার মাসবি জানতে হয়, এই জন্য সরাসরি সূত্র ইউজ করে যে এখানে কতগুলো সংখ্যা আছে এগুলো এখানে বসাই দিই। তো এটা আজকের লার্নিং কিন্তু লাগবে হচ্ছে প্রবাবিলিটি টপিকও লাগবে, এটা কম্বিনেশনের টপিকও লাগবে, সব জায়গায় লাগবে। সো একটা সংখ্যা কতগুলো সংখ্যা আছে একটা রেঞ্জের মধ্যে, সেটা ইনক্লুসিভ হলে কীভাবে বের করবো, এক্সক্লুসিভ হলে কীভাবে বের করবো, সেটা ক্লিয়ার সবাই? ওকে, সো এবার আসি হচ্ছে এইটুকু যদি ক্লিয়ার থাকে, এবার হচ্ছে আমি যোগফলে যাব, অর্থাৎ হচ্ছে আমি এবার চাচ্ছি যে যোগ করব একটা সংখ্যা আমি পাইছি 1 থেকে, ধরেন হচ্ছে 81 থেকে 501, আবার হচ্ছে আমি একটা থেকে 1 থেকে 10, তো একটা সংখ্যা যোগ করা শিখবো। এইটা যদি অবশ্যই সংখ্যাগুলো যদি ইনক্লুসিভ হয়, মানে এটাকে ইনক্লুসিভ না, সংখ্যাগুলো যদি কনজিকিউটিভ হয়, কনজিকিউটিভ মানে পরপর। ধরেন একটা সংখ্যা 81-র পরে আছে 102, এরপরে আছে 503, এটা কিন্তু কনজিকিউটিভ না, পরপর না, একটা ধারা মেনটেন করে না, তখন কিন্তু সূত্র ফর্মুলা অ্যাপ্লাই হয় না। অবশ্যই যখন সে ধারা মেনটেন করে, অর্থাৎ এটা হইতে পারে 81 83 এরকম করতে করতে সব অড সংখ্যক 501, এটা হইতে পারে, আবার হইতে পারে 82 84 এরকম করতে করতে, বা 82-র পরে ধরলাম 90, এটা মেনটেন করতে করতে ধরলাম হচ্ছে একটা সংখ্যা গেল 508। এইভাবেও কিন্তু আমরা হচ্ছে যোগফলটা বের করতে পারি, রেঞ্জটা বের করতে পারি। তার মানে এটার জন্য ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা 1 থেকে শুরু হয়, মাস্ট বি সংখ্যাটা শুরু হতে হবে 1 থেকে যদি শুরু হয় তখন হচ্ছে একটা কনজিকিউটিভ সংখ্যা, কনজিকিউটিভ মানে পরপর সংখ্যা, মানে 1 থেকে 10, 1 থেকে 500, 1 থেকে 1000, 1 থেকে 1 কোটি, সেটা যোগফল বের করার সূত্র হচ্ছে অবশ্যই 1 থেকে শুরু হলে সূত্র হচ্ছে n × n+1 / 2। সংখ্যাটা অবশ্যই 1 থেকে শুরু হতে হবে,
তখন হচ্ছে n এর ভ্যালু যত, মানে n হচ্ছে যতগুলো সংখ্যা আছে টোটাল 10টা, 10 ইন্টু এখানে হচ্ছে 1 হচ্ছে 11 ডিভাইড বাই 2, দ্যাটস ওয়াই 1 থেকে 10-এর যোগফল হচ্ছে 55। তো এরকম আমি যদি সংখ্যাটা 1 থেকে হয়, এখন যদি 1 থেকে না হয়, মানে ধরেন 81 থেকে হইলো, বা হচ্ছে পরপর মাঝখানে একটা গ্যাপ হইলো, 2 করে গ্যাপ, এখানে 8 করে গ্যাপ, তখন সূত্রটা কি? তখন সব কিছুর জন্য ইভেন তো 1 থেকে শুরু হইলেও ওই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। সূত্রটা হচ্ছে যে সাম টোটাল সূত্রটা হবে লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইড বাই 2 ইন্টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1। এটা কি দেখেন, যে কোনো সংখ্যার ক্ষেত্রে ধরেন আমি এটাকে যোগ করতে চাই, এটা কি আমার লাস্ট ভ্যালুটা কত? লাস্ট ভ্যালুটা হচ্ছে 501 প্লাস ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 81 ডিভাইড বাই 2, এর সাথে গুণ করব, এটা কিন্তু ব্র্যাকেট আকারে, এর সাথে গুণ করব, লাস্ট ভ্যালুটা হচ্ছে 501 মাইনাস ফার্স্ট ভ্যালুটা 81 ডিভাইড বাই ডি, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, এই ক্ষেত্রে ডিস্টেন্স হবে 2, এই ক্ষেত্রে হয়তো 8, এই ক্ষেত্রে হয়তো 1 প্লাস 1, এবং এটা যেটা করব ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসবে সেটাই আমার টোটাল যোগফল। এটা যে কোনো সংখ্যার, যে কোনো একটা রেঞ্জের, যে কোনো কনজিকিউটিভ গ্যাপের, আমি আবারও বলতেছি এটা কিন্তু অড মানে উল্টাপাল্টা সংখ্যার যোগফল কিন্তু আপনাকে র্যান্ডমলি করতে হবে, এবং জিআরইতে আসলে ওই এত বেশি উল্টাপাল্টা ম্যাথ দিবে না যেটাকে যোগ করতে গিয়ে আপনার 10 মিনিট চলে যাবে। তো মেইন কথা হচ্ছে 1 দিয়ে হইলে, আমরা 1 দিয়ে শুরু হলে যে কোনো সংখ্যার কনজিকিউটিভ যোগফলটা বের করব, n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। যদি 1 বাদে যে কোনো দিয়ে 2 দিয়ে শুরু হইলো, তখন সূত্রটা ইউজ করবে এটা, যে লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইড বাই 2 ইন্টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1। কথা ক্লিয়ার? সবাই কি বুঝছে? একটু কনফার্ম করেন বুঝছে এটা? ওকে, এবার আমাদের অনেক সময় পরীক্ষা হল থাকতে পারে যে কোনো একটা রেঞ্জ দিয়ে বললো, ধরুন হচ্ছে আমাকে বললাম হচ্ছে 5 থেকে 100-এর মধ্যে 5-এর গুণিতক কয়টা আছে। এখন এটা ইজি, দেখা যাচ্ছে যে 5 দিয়ে ভাগ করলে 5 বিটা 100, 5 থেকে 5-এর করলে 20টা আসে, এটা বলে ফেলতে পারি। তো আমাদের নর্মালি যদি এরকম বলে যে কোনো একটা বড় একটা সংখ্যা, যেমন 1001 থেকে ধরে 2000, ধরেন হচ্ছে 2000 না, এইরকম একটা সংখ্যা দিয়ে বললো যে এর মধ্যে 5-এর গুণিতক কত আছে বা 10-এর গুণিতক কত আছে, কয়টা সংখ্যা আছে, কয়টা ইন্টিজার আছে। তো এটা শর্টকাট সূত্র হচ্ছে যে লাস্ট ভ্যালু প্লাস হচ্ছে এটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1। তো এখানে হচ্ছে কি লাস্ট থেকে ভ্যালুটা থেকে ফার্স্ট ভ্যালু বিয়োগ দিবেন, ডিভাইড বাই ডি মানে হচ্ছে যত, ওই যে আমাকে বললো যে 17-এর গুণিতক ধরলাম, 17 দিয়ে ভাগ দিবে প্লাস 1, এরপরে যে ইন্টিজার ডাটাটা আসবে, ধরলাম ভ্যালু আসছে হচ্ছে 17.35, এর মধ্যে ইন্টিজার ডাটা কত? 17, তার মানে এই পাশে হচ্ছে 17, আরেকটা যদি কম্পারিজন করতে বলে ওই পাশে যদি 18 হয় তাহলে আনসার বি। এই টাইপের আর কি, যে কতগুলা এর মাঝে কত 5-এর গুণিতক কত আছে, 10-এর গুণিতক কত আছে, এই জিনিসটা আমাদের থেকে জানতে চাইতে পারে। এটা কি পরীক্ষা হলে কীরকম আসতে পারে, আমি যদি এক্সাক্ট যদি ডাইরেক্ট সরাসরি উদাহরণ দিতে চাই, তো আমরা হচ্ছে ধরলাম হচ্ছে একটা ম্যাথে যাই, আমরা টপিকটা যাওয়ার পরে আমরা কিন্তু সবগুলোরই বেসিক ম্যাথ করব, সো একটু ক্লাসটা লম্বা হবে, বাট একটু দেখতে হবে। আচ্ছা দেখেন কোশ্চেনটা কি বলছে, দ্য ইন্টিজার বিটুইন 10,000 এবং 25,000-এর মধ্যে মাল্টিপল অফ 14, 14-র মাল্টিপল কয়টা আছে, আর এই পাশে বলছে 15-র মাল্টিপল কয়টা আছে। এখন বলুন তো আনসার আপনারা নিজেরা করেন বলো আনসার এ না বি। সূত্র কিন্তু আমি বলে দিয়েছি যে 14-র মাল্টিপল কয়টা আছে, 15-র মাল্টিপল কয়টা আছে, এভাবে বের করতে বলছে। সো আপনি এবার নিজেরা করেন, করে বলেন আনসারটা কী হবে। পরীক্ষা হলে কিন্তু এই টাইপেরই ম্যাথ আসবে।
হ্যালো, পারছি? এনিওয়ান? মানে আমি জাস্ট আনসারটা জানতে চাচ্ছি কোনটা হবে। এ এ হবে ভাই। ফর্মুলা কি ছিল? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস ওয়ান। তাহলে 25,000 মাইনাস 10,000 ডিভাইড বাই 14 প্লাস ওয়ান একটার ভ্যালু, আরেকটা হচ্ছে 26,000 মাইনাস 10,000 ডিভাইড বাই 15 প্লাস ওয়ান, এটা একটা ভ্যালু। দুইটার মধ্যে ইন্টিজার যার বেশি সেটা হচ্ছে যে পাঁচটা সেটা। তো আমরা দেখতেছি আনসার এ রাইট। তো ব্যাপারটা হচ্ছে যে এই টাইপের ম্যাথ আসবে, ম্যাথটা কি এবং টাইপটা কি সেটা কি ক্লিয়ার? এবার কথা বলেন, ক্লিয়ার সবাই? কথা বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন আমার পড়া? হ্যালো, জি, বুঝতে পারছি। জি ভাই কনফার্ম করেন, না বুঝলে তো বললেন, আর বুঝলে একটু আমাকে জানায়েন, কারণ আমি এই পাশ থেকে আমি জানি না আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ফ্যাক্টরস, বা হচ্ছে আমি বলতে পারি প্রাইম ফ্যাক্টর, বা আমি বলতে পারি ডিভাইজর, বা আরও বলতে পারি হচ্ছে ওই এই টাইপের অনেক কিছু ওয়ার্ড আছে, এইগুলো আমাকে ইন্ডিভিজুয়ালি একটা করে জানতে হবে। আচ্ছা, ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে কোনো একটা সংখ্যাকে, ধরুন হচ্ছে আমি একটা সংখ্যা আছে 10কে কিন্তু আমি 1 দিয়েও ভাগ করতে পারি, তার মানে এটাও যাবে, 2 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, আবার 10 দিয়েও ভাগ যায়। তাহলে একটা সংখ্যাকে 1 দিয়েও যায়, 2 দিয়েও যায়, 5 দিয়েও যায়, 10 দিয়েও যায়, অর্থাৎ যত যত সংখ্যাগুলো ভাগ দেওয়া যায় সবগুলো এক একটা তার ফ্যাক্টর, এবং তার একত্রে সবগুলোকে বলা হয় ফ্যাক্টরস। ঠিক আছে? আর ডিভাইজর কি? ডিভাইজর মানে সংখ্যা যদি 10 হয়, 10কে 10 দিয়ে ভাগ করলে, অর্থাৎ রিমাইন্ডার সবসময় যখন 1 হবে, রিমাইন্ডার 1 যদি হয়, রিমাইন্ডার বলতে কি? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ। তো কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যদি 1 হয়, তখন তাকে ডিভাইজর বলি, এই সংখ্যাটা ভাগ যাবে কি না। তো আমরা রিমাইন্ডার যদি না থাকে তখন আমরা এটাকে বলি, রিমাইন্ডার না থাকলে, সরি 0 থাকলে, দ্যাটস মিন আমি যদি তখন সংখ্যাটা যায় ভাগ যায় তখন আমি রিমাইন্ডার বলি। তো রিমাইন্ডার এখানে, ওই ডিভাইজার এখানে আমাদের খেলা না, খেলাটা হচ্ছে আমার ফ্যাক্টর। তো আমি আবার কি বলছি, একটা সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যা, ধরুন হচ্ছে সংখ্যাটা 5কে কিন্তু শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, দ্যাটস ওয়াই 5-এর যদি হচ্ছে আমি ফ্যাক্টরস বলি তাহলে 2 ফ্যাক্টর বলি, একটা হচ্ছে 1 একটা ফ্যাক্টর, 5 একটা ফ্যাক্টর। তো এইরকম। তো আমি এই যে এটা বের করা, এখন আমাকে যদি বলে যে ভাই 3600 এর ফ্যাক্টরস কয়টা, এখন আমি তো এখানে বলে 3600, 1-এ 3600, 2 দিয়ে যাবে, 2 দিয়ে হচ্ছে 1800, এরকম করে তো আমি পরীক্ষা হলে বসে বসে করবো না, এটা আমার জন্য অনেক বেশি লেন্দি প্রসেস, আমার জন্য আসলে সময় এতটুকু নাই। তো আমার পরীক্ষা হলে যেগুলো আসে, তার মানে আমার অন্য একটা সিস্টেম আছে যেখানে আমি এটা বের করতে পারবো। তো পরীক্ষার হলে আমাকে কোশ্চেন আসে যে নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর। তো নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর একটা সংখ্যা দিয়ে বললো এর নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর কয়টা, অথবা বলতে পারে নাম্বার অফ টোটাল ফ্যাক্টর, অথবা বলতে পারে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। এইগুলা কোশ্চেন আসতে পারে, এবং কিভাবে আসবে আমরা একটু পরে দেখবো, বাট এখন একটু ক্লিয়ার হয়। তাহলে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সবগুলো একত্রকে আমরা ফ্যাক্টরস বলতেছি। এখন আমরা তো এইভাবে করব না, এই জন্য আমরা একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা দিয়ে আমরা সংখ্যাটাকে ক্ষুদ্রতম এককে নিয়ে আসবো। ক্ষুদ্রতম এককে নিয়ে আসা মানে হচ্ছে একটা প্রাইম আকারে নিয়ে আসবো। প্রাইমকে যেমন আর ভাঙা যায় না, তো আমরা বেসগুলোকে এমনভাবে ক্ষুদ্রতম করব যেন প্রাইম আকারে বেসগুলো থাকে, যেটাকে আর ভাঙা যাবে না। এই জন্য এটার একটা নাম দিছি, সেই নামটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। সেটা কীভাবে? যেমন 3600কে আমরা চাইলেই ভাঙতে পারি 36 ইন্টু 100, জাস্ট এর পাশে, তাহলে এটা ভাঙতে পারি। এটাকে আরেকটু ছোটো যদি করি, আমরা যদি করি 6 6 36, এটাকে যদি আরেকটু করি 10 10 100, তা এটাও কিন্তু এখনও প্রাইমে আসে না। এটাকে আবার ভাঙা যায় 3 দুগুণে 6, এটাকে করা যায় 3 দুগুণে 6, এটাকে করা যায় 5 দুগুণে 10, এটাও 5 দুগুণে 10, দ্যাটস ওয়াই দেখেন আর কোনো ভাঙা যায় না, সবগুলো কিন্তু আমি প্রাইম আকার সংখ্যায় নিয়ে আসছি। এই যে ভাঙা নিচে নিয়ে আসলাম, এই প্রসেসটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। এখন এই যে ভাঙার পরে কি করবেন, সবগুলা যেমন 3 আছে কয়টা উপরে লিখবেন, 3 আছে 2টা, ইন্টু
2 আছে 1 2 3 4টা, 2 আছে 4টা, 5 আছে 2টা। এইটুকু যতটুকু আসছে এটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। এখন আপনাকে যদি ওই লিখিত পরীক্ষায় আসে যদি বলতো যে 36 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেন, তার মানে আসলে এইটুকু করার কথা বলছে। পরীক্ষা হলে তো এটা আসে না, পরীক্ষা হলে বলছে নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস কয়টা। এখন আমাদের দরকার কিন্তু এই যে 36 এই যে এখানে যেমন 10-এর জন্য 4টা পাইছিলাম, 36-এর জন্য কয়টা পাবো এটা বের করা। এটা বের করার সহজ এবং সূত্র হচ্ছে পাওয়ারগুলোর সাথে যে বেস আছে তার পাওয়ারগুলোর সাথে, মানে প্রথমত প্রাইম ফ্যাক্টরাইজেশন বানাবো যেখানে আর ক্ষুদ্রতম একক পাবো না, তার পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব, অর্থাৎ 2 + 1 করার পরে প্রত্যেকটা গুণ করে দিব। সেম এখানে আছে 4 4 + 1 প্লাস এখানে আছে ইনটু 2 + 1। তার এবার যেটা পাবো সেটা হচ্ছে 3 × 5 × 3, তাহলে হচ্ছে 3 × 9 5 × 45। তাহলে 45টা হচ্ছে এই 36-এর ফ্যাক্টরস হচ্ছে 45টা সংখ্যা। এরকম 45টা সংখ্যা দিয়ে সে ভাগ যাবে। এখন আমি যদি ভাঙতাম নিজে নিজে করতে যেতাম নর্মাল প্রসেস হতে, আমার জন্য অনেক লম্বা একটা প্রসেস, সেটা জাস্ট আমি ইজিলি করে ফেলছি। এটাকে বলতেছি নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস। পরীক্ষা হলে পজিটিভ না দিয়ে যদি আমি এটা নাও দেয়, এই লেখাটা ধরে নাই, বলছে নাম্বার অফ ফ্যাক্টরস, এটা বলতে কিন্তু এটাই বের করতে বলছে। যদি নাম্বার অফ টোটাল ফ্যাক্টর বলে, টোটাল তার মানে এটা তো পজিটিভ ছিল, নেগেটিভও এরকম সেমভাবে করা যাবে, কারণ মাইনাসে গুণ করলে কিন্তু পজিটিভ হইতেছে, অর্থাৎ নেগেটিভ একটা পার্ট থাকতে পারে। এটা কখন, একমাত্র যখন টোটাল বলবে তখন এই আনসারটার সাথে 2 গুণ করব, তখন হচ্ছে 90। কখন, যখন একমাত্র টোটাল বলবে, টোটাল ছাড়া নাম্বার অফ ফ্যাক্টর বলুক, নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর বলুক, তখন আসলে পজিটিভ ফ্যাক্টরটাকে বুঝাইছে। প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তার পাওয়ারটার সাথে 1 যোগ করে গুণ করে দিব। আর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কি, প্রাইম ফ্যাক্টর হচ্ছে কতগুলো প্রাইম সংখ্যা আছে, যেমন 3 2 5, 3টা প্রাইম সংখ্যা আছে, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর মানে 3। আর এর কারণে যে নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর মানে কি 45, নাম্বার অফ টোটাল হচ্ছে 90, 36-এর ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার? কি বুঝেছি সবাই, ক্লিয়ার? জি ক্লিয়ার। 2 + 4 + 1 ওই পার্টিকটা আবার বুঝিয়ে আমি দিন। বললাম পাওয়ারগুলা, এই যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম না, 3 2 5 একদম সর্বনিম্ন একক আছে, আর ভাঙা যায় না। এর 3-এর পাওয়ার কত, 2, 2-এর সাথে 1 যোগ করব, 4-এর সাথে 1 যোগ করব, 2-এর সাথে 1 যোগ করব, সব সময় এগুলোকে গুণ করে দিব, যেটা পাবো সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর, মানে সেটা হচ্ছে ফ্যাক্টরস। কথা কি বুঝছি? আর মানে টোটাল বলতে প্রত্যেকটার জাস্ট সাথে তার সাথে 1 দ্বিগুণ আপ করে দিব। হ্যাঁ, মানে প্রত্যেকটা পাওয়ারের সাথে আমরা 1 অ্যাড করব, 1 অ্যাড এটাই। করব, হ্যাঁ, এরপর গুণ করে দিব। ক্লিয়ার? জি। ওকে, দেন এবার তাহলে আমরা হচ্ছে একদম এক্সাক্ট পরীক্ষার হলে যে ম্যাথ আসবে সেইগুলা ম্যাথের সাথে আমরা কম্পারিজন করে দেখতে চাই। ধরেন এটাই, হ্যাঁ, এখানে বলছে দ্য প্রোডাক্ট অফ ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরস। আচ্ছা, ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টরের বলছে পজিটিভ প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট করছে। প্রোডাক্ট মানে কি, ম্যাথের প্রোডাক্ট মানে কি, সবাই বলি প্রোডাক্ট মানে কি? প্রোডাক্ট মানে গুণ। তো প্রোডাক্ট যদি হয়, গুণ করতে বলছে কার, ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর। আমি তো তার মানে এটাকে ক্ষুদ্রতম এককে ভাঙাটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টর, করার পর প্রাইম ফ্যাক্টরগুলো পাবো না, ডিফারেন্ট 3টা বা 4টা 10টা, তাদের গুণ করতে বলছে আনসারটা কত। তাহলে এবার আপনাদের কাজ, আপনারা সুন্দর করে এটাকে ভাঙা প্রাইম ফ্যাক্টর এসে আনেন, আইনা যে প্রাইম সংখ্যাটা পাবেন তাকে গুণ করে বলেন আনসার কত হবে, নিজেরা করেন, আমাকে আনসার দিন, অবশ্যই করেন, তাহলে বুঝবো বুঝছেন। হ্যালো, পারছি কিছু?
আচ্ছা এটা আমরা করি, তারপরে গুলা আমি আবারও বলতেছি, আপনারা খাতা কলম নিয়ে বসছেন কিনা আমি জানি না। আপনাদের একমাত্র ব্যাচ, যে ব্যাচে আমি আসলে রেসপন্স পাচ্ছি না, এটার সত্য, মানে সব কিছু থেকে সত্য। অন্যগুলা ব্যাচ আপনারা যারা ভিডিও দেখতেছেন ওরা অনেক বেশি এঙ্গেজ ছিল, তাদের স্কোরটাও কিন্তু সেরকম এঙ্গেজিং ছিল। আপনারা যদি কথা না বলেন, আমি আসলে একটা সময় পরে আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনি হয়তো ভিডিও দেখবেন ক্লাসে আসতেছেন 2-3 জন, এটা আপনাদের ব্যাপার। প্রথমত এই সংখ্যাটাকে আমরা কি করতে পারি, 42 এই সংখ্যাটাকে আমরা, যে করতেছেন একজন ভাইয়ের কথা শুনতেছি আমি, থ্যাংক ইউ। দেখবেন আপনার স্কোরটা আর বাকিদের স্কোরটার ডিফারেন্সটা আপনি পরে ধরতে পারবেন, বিকজ অফ ক্লাসের মধ্যে আমি চাই হচ্ছে এঙ্গেজিং থাকেন আপনারা, প্রয়োজন আছে। তো 35-8 এটাকে আপনি যদি একটু ভাঙেন, সেটাকে দেখেন লাস্টে যেহেতু 28 আছে, আমি দেখি 28 দিয়ে ভাগ যায় কিনা, যাচ্ছে। তো আমি দেখা যাচ্ছে যে ইজিলি এখানে রাখলাম, ধরুন হচ্ছে 1 2 6 আর 28 দিয়ে ভাগ যাচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে যদি 4 7 28 7 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2 স্কোয়ার থাকতেছে। আর এখানে হচ্ছে 126। এখন 126কে আপনি কত দিয়ে দিবেন, আপনি দেন 26 দিয়ে যায় না। আচ্ছা 126কে 126কে কত দিয়ে দিব যায়, 126 ডিভাইডেড বাই ধরেন 8 8 দিয়ে যায় না তো, কি বলি 126কে 6 দিয়েই যাবে, 6, তাহলে ইজিলি হয়ে গেল। আমরা ধরেন 21 ইন্টু 6, যার মধ্যে 3 7 21 আর 3 9 6। তার মানে এবার হচ্ছে দেখেন 2 আছে, 2টা, আচ্ছা সরি, আমার আর এটা দরকার নেই, আমার হচ্ছে ফ্যাক্টরস বলে নেই, আমার বলছে যে নাম্বারের ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টর। ডিফারেন্ট কে কে আছে, এখানে আছে 3, এখানে আছে 7, এখানে আছে 2, আর কেউ কিন্তু নাই। এই 3 জনের জাস্ট গুণ করতে বলছে, তাহলে 3 21 21 দোকানে 42। কোশ্চেনটা চাইছি জাস্ট তাদের কারা কারা আছে প্রাইম ফ্যাক্টরগুলোকে আমি গুণ করে দাও। আমি আসলে সর্বনিম্ন এককে আইনা দেখলাম এই 3 জনই আছে, এই 3 জনকে গুণ করে দিয়েছি। এ হচ্ছে আমার প্রসেস। বাকিদের আবারও বলতেছে ভাই কষ্ট করে একটু হইলো আমাকে এই ম্যাথগুলো যখন করবেন ক্লাস, আমি কিন্তু এই বিশ্বাসী যে ম্যাথ ক্লাসই আপনাকে অনেক কিছু করাই দিব, এবং এগুলো কিন্তু কেএমএফ কোশ্চেন। দ্যাটস ওয়াই আপনি রিয়েল কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করা চাই, 5LB দিয়ে না। সো এটা একটা কোশ্চেন, ট্রাই করো দুই পাশের থেকে কোনটা আনসার হবে। B, answer B. B ওকে, যারা বলছেন থ্যাংক ইউ। কোয়ান্টিটিভ এতে বলছে দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, দেখেন প্রাইম ফ্যাক্টরস বলছে, আমার কিন্তু ফ্যাক্টরস না। তো এটাকে 27কে লেখা যায় 3 কিউব, তার মানে প্রাইম ফ্যাক্টরস কয়টা, একটা, রাইট? সমান হওয়া উচিত। না না, এখানে কয়টা, একটা না, 3 শুধু জি। 3 আছে, একটাই প্রাইম ফ্যাক্টর। আমি কিন্তু প্রাইম ফ্যাক্টরের সময় কিন্তু গুনি একটা। এখানে 18কে লেখা যায় 9 দুগুণে 18, তার মানে এটা হচ্ছে 3 স্কয়ার ইনটু 2, তার মানে প্রাইম কয়টা আছে এখানে, একটা, দুইটা না? তাহলে এই পাশে দুইটা, এই পাশে একটা, তাহলে আনসার কি বি। যে আপু বলছি বুঝছি, এটা কোশ্চেনটা কিন্তু চাইছে প্রাইম ফ্যাক্টরস, এবং প্রাইম ফ্যাক্টরস কয়টা, এখানে দুইটা পাইছে, এখানে একটা। ক্লিয়ার? আমরা যদি ফ্যাক্টরস বলতো তখন পাওয়ারগুলোর হিসাব করতাম। ক্লিয়ার এবার? জি, কি? আচ্ছা এবার আমরা দেখি ফ্যাক্টরস, এটা করেন। গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কম্পারিজন করবো 15-এর সাথে, এই পাশে এই যে এন, এন এর প্রাইম ফ্যাক্টর সর্বোচ্চ কত আছে এবং তার সাথে কম্পারিজন করে আনসার করেন। নর্মাল জিনিস করেন, কি হবে? থার্টিন হবে, 13 মানে কোয়ান্টিটি বি হবে। ওকে, বাকিরা? B, quantity B. আচ্ছা, অনেকেই যেখানে এখানে সিলি মিস্টেক করতে পারেন, যেমন এখানে বলতে পারেন এখানে সর্বোচ্চ হচ্ছে 15 আছে, 15 সি হইতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে 15 তো প্রাইম ফ্যাক্টর না। প্রাইম ফ্যাক্টর কে, ঠিক না? 15 থেকে লেখা যায় 3 5 15, এটা তো প্রাইম ফ্যাক্টর না। প্রাইম ফ্যাক্টর কত, সর্বোচ্চ 13,
মানে গ্রেটেস্টটা বলছে, সর্বোচ্চটা, তাহলে 13 হলে এই পাশে 15 এর সাথে তুলনা করলে 15 আনসার বি। ক্লিয়ার? কোন জায়গায় যারা চাইতেছে তারা চাইতেছে একজন অন্তত সিলে মিস্টেক করুক, কথা কি বুঝছি? ইয়েস। দেন এটা সবাই করেন। এখানে দেখেন ফ্যাক্টরস চাইছে, কিন্তু পজিটিভ ফ্যাক্টরস, এবার করেন। আর এটা তো মনে হয় ইকুয়াল হবে। ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ। ওকে, সো আমরা যারা করি নাই তারা একটু খেয়াল করেন। আমাদের নর্মাল প্রাইম পজিটিভ ফ্যাক্টরের সূত্র ছিল পাওয়ারগুলোর সাথে এক যোগ করে দেন হচ্ছে সবগুলোকে গুণ করে দেওয়া। বাট এই ক্ষেত্রে ওরা যেটা করলো যে সময়টা দেখেন, যার যে এটা করতে যাবে তার সময়টাকে কিল করার জন্য, যে হ্যাঁ দেখি এইখান থেকে কেউ একজন সময় বাঁচে পাজেলে নিতে পারি কিনা। দেখেন দুইজনেরই পাওয়ার সমান এবং দুইজনের বেস হচ্ছে পজিটিভ প্রাইম ফ্যাক্টর, তার মানে আমার নিচেরটা দেখে আমার লাভ নেই, আমার পাওয়ারগুলো রাইট অলরেডি তারা ক্ষুদ্রতম এককে আসছে। তার মানে এখানে দুইজনে যদি পাওয়ার সমান থাকে তাকে এক যোগ করে গুণ করলে তো দুই পাশে কি হবে, সি হবে। আমার তার করা লাগতেছে না, কথা কি বুঝছি? দুইজনেরই 3 ইন্টু এখানে হইতে হচ্ছে এইভাবে যে 4 ইন্টু 5 ইন্টু 7, এটার জন্য এই পাশে হইতে এটা হইতো 4 ইন্টু 5 ইন্টু 7, দ্যাটস ওয়াই আনসার হচ্ছে সি। ওকে, সো এটা যদি করতে পারি তাহলে আমরা এটাও পারবো, অবশ্যই করেন। এইটি এদেরকে আর নয়। কে বলবেন? দেখেন প্রথমত হচ্ছে হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস, এখানে কতগুলো ফ্যাক্টর আছে, যেখানে এই কথাটা বলছে এত থেকে এত ইনক্লুডিং সো, এটা তো জাস্ট এক্সট্রা কথা। তো এখানে বলছে দেখেন যেখানে আমাকে অলরেডি আপনাকে প্রাইম ফ্যাক্টরেশন করে দেওয়া আছে, তো এটার কঠিন কোনো কিছু ছিল? জাস্ট পাওয়ারের সাথে এক যোগ করেন না, 1+1, হ্যাঁ 18। তাহলে 18। এটা তো এটা তো করেই দেওয়া আছে, তাহলে এখানে সময় লাগতেছিল কেন? আমি কেউ একজন বলতে পারবেন কেন লাগতেছিল আপনাদের? 7 এর উপরে পাওয়ার দিয়েছিল না, এই জন্য একটু। 7 এর উপর পাওয়ার দিলে তো পাওয়ারটা এক না মনে মনে। হ্যাঁ হ্যাঁ এক, হ্যাঁ পরে বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের ওইটা গেল। ওকে, ফ্যাক্টরস নিয়ে আমাদের মেবি আর এখানে নাই, আমরা ওকে এটাও আমরা করছি, প্রাইম ফ্যাক্টরও করছি, এটাও করছি। আচ্ছা এবার আমরা অন্যগুলোতে যাব। আচ্ছা এখানে দেখেন এগুলো আমাদের নর্মাল জিনিস। ওকে ঠিক আছে, সো অন্য একটা টপিক আবার আলোচনা করতেছি, সেটা ক্লিয়ার রাখেন। তাহলে ফ্যাক্টরস নিয়ে আমরা প্র্যাকটিস হইলো। এবার আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে অনেক সময় হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা লিস্ট কমন মাল্টিপল। এটাকে আমরা যদি বাংলায় বলি, একটা হচ্ছে লসাগু, একটা গসাগু। তো নর্মাল জিনিস, আমাদের কাছে যদি দুইটা সংখ্যা থাকে, এক হচ্ছে 36 আর হচ্ছে 24, দুইটা সংখ্যা দিয়েছে, বললো হচ্ছে এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কত। তো আমরা জানি হচ্ছে যার সর্বোচ্চ কমন ফ্যাক্টর, গ্রেটেস্ট কমন মানে হচ্ছে গসাগু যেটা। তো গসাগু যেটা সর্বোচ্চ, যে সর্বোচ্চ কমন যেটা সেটা হচ্ছে 12। এখানে যেমন 12 দিয়ে যাবে, 3 12 36, 12 2 26, তাহলে সর্বোচ্চ কমন মাল্টিপল যেটা সেটা হচ্ছে 12, অর্থাৎ কমনগুলো যাবে। আর যদি বলি হচ্ছে লসাগু কত বা লিস্ট কমন মাল্টিপল, তাহলে সবগুলো গুণফল, গুণফলটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদেরটা এটা পাবো। তো আমরা হচ্ছে এই যে লসাগু গসাগুর ব্যাপারটা এখানে থাকে। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস থাকে, আমাদের অপশনে অনেক সময় বাদ দিতে হয়, যেমন
অনেক সময় ডিভিজিবিলিটি কাজে লাগে, যেমন হচ্ছে এটা কি এটা কি হচ্ছে 5-এর মাল্টিপল নাকি 10-এর মাল্টিপল, বা এটা কি 10 দিয়ে ভাগ যাবে কি না, এই জিনিসগুলো আমাদের জানতে হয় আর কি। দ্যাটস আমি আসলে সংখ্যাগুলো জানার চেষ্টা করবো আসলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর কোন সংখ্যাটা আসলে কীভাবে মাল্টিপল আমি ইজিলি জাজ করতে পারবো, এইটুকু আমার একটু জানা প্রয়োজন। দ্যাটস ধরো আমি যদি জানি যেমন হচ্ছে যে কোনো সংখ্যা 1 দিয়ে মাল্টিপল যাবে, ভাগ যাবে, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, সমস্যা নাই। শুরুটা হয়তো 2 থেকে। আচ্ছা, কোনো সংখ্যা আমরা যদি 2 দিয়ে যাই, কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটা অবশ্যই কী হতে হবে? সংখ্যাটা অবশ্যই ইভেন লাগবে, রাইট? কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা, ডিভিজিবল হবে কিনা, ভাগ যাবে কিনা, এটা বের করতেছে আর কি 1 থেকে 9 পর্যন্ত। ইজিলি বের করার সহজ হচ্ছে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে, অবশ্যই সেই সংখ্যাটা ইভেন হইতে হবে বা জোড় সংখ্যা হইতে হবে, রাইট? কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা, পরীক্ষা হলে কিন্তু এরকম আসবে না যে ধরেন সংখ্যা বললো এরকম যে আপনার 36কে 3 দিয়ে ভাগ দাও, পরীক্ষা হলে কিন্তু এরকম আসবে যে ধরেন 36 1 2 3 এরকম বড় সংখ্যাটা। এখন এটা ক্যালকুলেটর, কেউ ক্যালকুলেটর ইউজ করবে, কেউ অল্প ক্যালকুলেশন করতে পারবে, এইটাই ডিফারেন্সটা আর কি শিখবো। তো কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ করা যাবে কি না, যেমন আমার কাছে সংখ্যা যদি এটা থাকতো 5841, এটা যদি যোগ করতাম, মানে এটা যদি 3 দিয়ে ভাগ করতাম, তাহলে আমার ক্যালকুলেটর লাগতো। নর্মালি আমি পুরোটা ক্যালকুলেটর করে আমার করতে হইতো। এই জিনিসটা ক্যালকুলেটর ছাড়া কে করতে পারে, সেটা করার জন্যই আমাদের হচ্ছে এই যে সিস্টেমেটিকগুলো জানা। যেমন কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা, সেটা যদি সংখ্যাগুলো ইন্ডিভিজুয়াল যোগফল 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যাবে। যেমন 5841 বলছিলাম, এটা ইন্ডিভিজুয়াল যোগফল কত? 5 + 8 + 4 + 1, এটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমার বড় সংখ্যাটা করতে হতেছে না, কারণ আমি দেখতেছি যে 5 + 5 = 10, 18 অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কোনো একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা, এটার শর্টকাট হচ্ছে সবগুলো সংখ্যাকে যোগ দিব, দিয়ে 3 দিয়ে ভাগ দিয়ে দিব। কথা কি বুঝছি? জি। আচ্ছা, কোনো সংখ্যা অ্যাজ ইট ইজ হচ্ছে 6 দিয়ে ভাগ যাবে কিনা, যদি আমি 3-এর পরে 6 চিন্তা করি এবং 9 চিন্তা করি, 3-এর গুণিতক 6 দিয়ে যাবে কিনা, তাহলে 6 দিয়ে যাইতে গেলে অবশ্যই দেখেন 6-এর ভিতরে কিন্তু অলরেডি ইজ ইট ইজ হচ্ছে আমি 2 এবং 3 আছে, 3 দুগুণে 6, তাহলে সংখ্যাগুলো অবশ্যই যেহেতু 2 হইতে গেলে অবশ্যই ইভেন হইতে হবে, এবং সংখ্যাগুলো ইভেন প্লাস সংখ্যাগুলো সবগুলো যোগ করলে সেটা কত দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে ভাগ দিতে হবে। দেখেন কোনো সংখ্যা 6 দিয়ে ভাগ যাবে কিনা, এটার সংখ্যা 6 দিয়ে তখনই ভাগ যাবে যখন সংখ্যাগুলো ইভেন হবে এবং এটা 3 দিয়ে ভাগ যাবে, যোগফলটা ইন্ডিভিজুয়াল, তখন এটা 6 দিয়ে যাবে। কোনো সংখ্যা 9 দিয়ে যাবে কিনা, তাহলে সংখ্যাগুলো ইন্ডিভিজুয়াল, যোগফল 9 দিয়ে যদি ভাগ যায়, যেহেতু সবাই 3, 9 দিয়ে যদি ভাগ যায়, অথবা 3 দিয়েও যায়, সমস্যা নেই, 9 দিয়ে ভাগ দিয়ে দিব। যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা ভাগ যাবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, মাঝখানে থেকে হচ্ছে 4। কোনো সংখ্যা 4 এবং 8 যদি আমরা চিন্তা করি, কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা, ধরেন সংখ্যাটা আমার কাছে অনেক বড়, যেমন 3 4 8 6 4, অনেক বড়, তাই না? এখন আমি এটাকে 4 দিয়ে ভাগ করতে গেলে ক্যালকুলেটর লাগবে, কিন্তু আমি কি করব, কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখার জন্য শুধুমাত্র লাস্টের 2টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই 4 দিয়ে ভাগ যাবে, লাস্টের 2টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে যাবে না। 8-এর ক্ষেত্রে জাস্ট লাস্টের 3টা সংখ্যা চেক করব, তো লাস্টের 3টা সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে যাবে, আদারওয়াইজ যাবে না। এখন সংখ্যাটা যদি 1 কোটি লম্বা হয় তাও আমার সমস্যা নেই, আমি জাস্ট লাস্টের 3টা দেখবো 8-এর ক্ষেত্রে, 4-এর ক্ষেত্রে দেখবো লাস্টের 2টা সংখ্যা। ক্লিয়ার? বাকিটা বুঝছি? জি। ওকে, এইটুকু আমরা এখান থেকে যদি বুঝি তাহলে মোটামুটি আমরা এখান থেকে হালকা পাতলা আইডিয়া নিলাম। দেন হচ্ছে আমরা মেইন যে প্যাটার্নটা, সেটা হচ্ছে রিমাইন্ডারের হিসাব আমি একটু বোঝার চেষ্টা করি, সেগুলো আমরা জানি। প্রথমত হচ্ছে রিমাইন্ডার কি? রিমাইন্ডার হচ্ছে বাকশেষ, বা হচ্ছে আমি একটা সঙ্গে বাকফল করে বাকশেষ যেটা পাবো, বাকশেষ যেটা থাকে সেটাকে আমরা আলটিমেটলি আমরা রিমাইন্ডার বলতেছি। পরীক্ষার হলে আমাদের আসলে খেলাটাই রিমাইন্ডার নিয়ে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে আমরা যদি এইভাবে চিন্তা করি, 10কে যদি 3 দিয়ে ভাগ দিই, আসলে 3 দিয়ে 3 দিয়ে কেন 3 বার যাবে, 1 বাকি থেকে যাবে, এই যে বাকি থাকতেছে এটাকে আমরা বলতেছি রিমাইন্ডার। আর এই 3-এর সাথে 3 যেটা গুণ হইতেছে এটাকে বলতেছে কোশ্চেন। এটা আমাদের হিসাব নাই, এটা আমার দরকার নাই, আমাদের যেটা হিসাবটা সেটা হচ্ছে রিমাইন্ডারের হিসাবটা বেশি থাকে। তো কোনো একটা বড় সংখ্যাকে, ধরেন হচ্ছে আমার 2/10 আছে, এর যদি রিমাইন্ডার বের করতে বলে, ব্যাপারটা হচ্ছে যে এর রিমাইন্ডার, ধরেন আমি বললাম এরকম কোনো একটা সংখ্যা n-কে যদি 10 দিয়ে ভাগ করি, তার রিমাইন্ডার থাকে 2, তাহলে n-এর ভ্যালুগুলো কত, n-এর ভ্যালুগুলো কত, আমি n-এর ভ্যালুটা জানি না, n-এর ভ্যালুটা বের করতে বলছে। তো n-এর ভ্যালুটা হইতে পারে, মিনিমাম ভ্যালুটা কিন্তু 2 দিয়ে শুরু হবে,
এরপরের ভ্যালুটা কত হতে পারে, কারণ হচ্ছে 10-এর সাথে 2 দিয়ে যোগ করে যদি 12 হতে পারে, কারণ 12কে 10 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকবে। তারপরের ভ্যালুটা হবে 22 হতে পারে, কারণ 22কে 10 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকবে। n এর ভ্যালু কিন্তু 2 থেকে শুরু হবে, কেন? কারণ 2কে যদি 10 দিয়ে ভাগ দিই, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা ভাগশেষ হিসেবে থাকে, অর্থাৎ 2ই থাকবে। তার মানে n এর ভ্যালুটা মিনিমাম শুরু হবে 2 থেকে, আর সর্বোচ্চ এরকম হইতেই থাকবে। n এর ভ্যালু সবগুলো, যেমন n এর ভ্যালু 22, 32, তারপর 42, এরকম সবগুলোই হতে পারে। কথা কি বুঝছি? কথা ক্লিয়ার? ওকে। তো রিমাইন্ডারের এই খেলাটাই আমরা বৃহৎ পরিসরে খেলতে হবে আমাদের জিআরই জার্নিতে। এটা আমরা একটু পরে ম্যাথ দেখে শুনবো। তবে আমাদের পরীক্ষা হলে এত সহজ খেলাটা খেলে না, খেলে হচ্ছে কোনো একটা সংখ্যার পাওয়ার অনেক বড় দিয়ে দেয়, ধরেন হচ্ছে 707 দিয়ে বলে তাকে যদি 5 দিয়ে ভাগ করে তাহলে রিমাইন্ডার কত। এই যে খেলাটা এইভাবে খেলে, তার মানে আমার সংখ্যাটার এই প্রসেসটা শিখতে হবে। অর্থাৎ সংখ্যাটি 5 দিয়ে ভাগ করে সংখ্যাটা কত ছিল এটা যদি 5 দিয়ে ভাগ করে আমি বের করতে পারতাম। এই যে এই প্রসেসটা, যে এই সংখ্যাটাকে ক্ষুদ্রতম এককে নিয়ে আসা, এত বড় সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে নিয়ে আসতে হয় ইউনিট ডিজিটে। এবার বলতে পারি ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট হচ্ছে একক সংখ্যা বা সর্বশেষ সংখ্যা, এটা এখন জানবো। তো এই সংখ্যাটাকে যদি ইউনিট ডিজিটে নিয়ে আসি, ইউনিট ডিজিটটাকে যদি এই নিচেরটা দিয়ে ভাগ করি, তখন যে রিমাইন্ডার থাকবে সেটাই তার রিমাইন্ডার। এখন আমরা আসি যে সংখ্যা কী আসলে। একটা সংখ্যা 7532.418, একটা সংখ্যা কিন্তু মেইনলি শুরু হয়, ধরেন আমার কাছে, আমি যখন বলি যে 7532 টাকা আমার কাছে আসে, তখন তারপরও কিন্তু একটা দশমিক আছে, তারপর দশমিক পরে 00 থাকে। এই দশমিকের পরে জিরোর কোনো ভ্যালু নাই বিধায় আমরা আসলে এটার খুব একটা ভ্যালু দেই না। কিন্তু আসলে এই সংখ্যাগুলো কাউন্ট করা হয়, একটা দশমিক কাউন্ট করে 0। এই দশমিকের ঠিক আগের সংখ্যাটাকে আমরা বলতেছি ইউনিট ডিজিট, বা এটাকে আমরা বলতেছি ওয়ান্স ডিজিট বা এককের ঘর আমরা বলি না, একক, দশক, শতক। ঠিক তারপরেরটাকে আমরা বলতেছি হচ্ছে দশক, এটার নাম হচ্ছে টেন্স ডিজিট। তারপরেরটাকে আমরা বলতেছি শতক, সো এটাকে বলতেছি 100 ডিজিট, আমরা ছোটোকালে যেগুলো পড়ছি আর কি। ঠিক তার আগেরটাকে বলতেছি 1000 ডিজিট। এগুলোর নামগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, ঠুলস্থ করতে হবে। এগুলো সুন্দর করে অলরেডি আমরা ভিডিওতে বলছি, তারপরে আমি আবার পড়াচ্ছি যেন মুখস্থ থাকেন, পরীক্ষা হলে কিন্তু বলবে। ঠিক দশমিকের পরেরটা কিন্তু আর ওয়ান্স থাকে না, এটাকে বল টেন্থ। তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 1000, এটার নাম হচ্ছে 100। এটার পজিশনটা জানতে হবে, আর কিছু না। এখানে অন্য কিছু ভিআইপি কোনো ম্যাথ চলে আসবে না, বাট পজিশনটা জানতে হবে। অনেক সময় পজিশনটা নিয়ে কোশ্চেন আসতে পারে। তো এই যে দশমিক, দেখেন 0 ছিল বিধায় এটার নাম আসে না, কিন্তু 0 পরে আসছে বিধায় কিন্তু এটার একটা করে নাম আছে। এই দশমিকের ঠিক এই আগের ভ্যালুটা হচ্ছে ইউনিট ডিজিট বলা হয়। অর্থাৎ আমার একক গড় যে সংখ্যাটা, অর্থাৎ 721-এর একক গড় হচ্ছে 1। তো এবার আমরা হচ্ছে, যেহেতু আমার পরীক্ষা হলে আসবে হচ্ছে রিপিটিং হচ্ছে পাওয়ারের আমার ইউনিট ডিজিটটা রাখবে, যেমন হচ্ছে 3 টু দি পাওয়ার 701 ডিভাইড বাই 5, তার মানে এই সংখ্যাটার ইউনিট লাগবে। এই জন্য আমরা আসলে কি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এদের পাওয়ার যতই হোক না কেন আমি দেখবো যে আসলে কি কি কাহিনী করতে পারে। ধরলাম একের পাওয়ার যদি 100 বসাই, 200 বসাই, কোটিও বসাই, একের পাওয়ার সবসময় সে ইউনিট ডিজিট কি শো করবে? 1-এর পাওয়ার স্কোয়ার, তাহলে 1ই তো। 1-এর পাওয়ার কিউব, তার মানে 1ই তো। তার মানে একের পাওয়ার যাই হোক না কেন সে সবসময় কী দেখাচ্ছে? ইউনিট, মানে শেষ ডিজিটটা 1 দেখাচ্ছে, রাইট? কথা কি বুঝছি? 2-এর পাওয়ার দেখেন, একের সাথে যায়, একের পরে ধরেন হচ্ছে 5-এর পাওয়ারে যায়। 5-এর পাওয়ার দেখেন তো, 5-এর পাওয়ার কেমন? 5-এর পাওয়ার যদি 1 হইতো 5, 5-এর পাওয়ার যদি 2 হইতো 25, 25-এর ইউনিট ডিজিট কত? 5, রাইট? 5-এর পাওয়ার যদি 3 হইতো তাহলে হচ্ছে 125, 125-এরও ইউনিট ডিজিট মানে শেষ ডিজিটটা কত? 5 হইতো। কথা বুঝেন? বুঝতেছি? তো আমরা এই যে বের করার টেকনিক হচ্ছে যে এটা রিপিটিং কিনা, 5-এর পাওয়ারকে জাস্ট 5-এর সাথে 5 গুণ দিব, পরের ডিজিটটা হচ্ছে 5 আসবে 25-এর, এরপর আবার 5 গুণ দিব 5-এর সাথে, শুধুমাত্র ওই ইউনিট ডিজিটটা নিব আর কি 5। তার মানে সবসময় 5-এর পাওয়ার যতই হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় আসলে 5ই হয়। কথা কি ক্লিয়ার? 1-এর পাওয়ার যেমন যাই হোক না কেন 1 হয়, 5-এর পাওয়ারও যাই হোক না কেন সেটা 5ই হয়। ক্লিয়ার এটা? ক্লিয়ার। ঠিক অ্যাজ ইট ইজ 6, দেখেন 6-এর সাথে 6 গুণ করলে 36-এর 6, আবার 6-এর সাথে 6 গুণ করলে 36-এর 6, তার মানে 6-এর পাওয়ারও যাই হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় আসলে
6 হয়। ধরেন আমার পাওয়ার দেওয়া আছে 5 টু দি পাওয়ার কোটি 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 কোটি, তার মানে আমি বুঝবো যে 5-এর এই ইউনিট ডিজিট আসলে 5ই হবে। তার মানে আমি এখন ইজিলি মনে করতে পারি, যদি একটু মনে রাখে পরীক্ষা হলে বা একটু বাসা থেকে একটু মনে রেখে যায়, তাহলে আমার জন্য ইজি যে 1, 5, 6 তাদের পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট সবসময় সেম থাকে। শেষ। মানে আমার আর ক্যাচাল নেই, পরীক্ষা হলে আমার বসে বসে দেখতে হবে না যে আর ইউনিট ডিজিটটা কী হইতেছে। 1, 5, 6-এর ইউনিট ডিজিট যাই হোক না কেন তার পাওয়ার অলওয়েজ ইউনিটে যেটা থাকে, বেসে যেটা থাকে সেটাই তার ইউনিট ডিজিট হয়। ওকে, 2-এর ক্ষেত্রে দেখি, 2-এর সাথে 2 গুণ করলে হয় কত? 4, 4-এর সাথে 2 গুণ করলে হয় 8, 8-এর সাথে 2 গুণ করলে হয় 16, 16 লিখবো কত? 6, 6-এর সাথে 2 গুণ করলে 12, 12 লিখবো কত? 2, 2-এর সাথে 2 4, 4-এর সাথে 2 8, 8-এর সাথে 2 16। তার মানে দেখেন তো প্রত্যেক 4 গড় পর পর সে নিজেকে রিপিটিং আনতেছে। ইউনিট ডিজিট শুধু এই 4টাই হয়, 2-এর পাওয়ার যতই হোক না কেন সে আসলে 4 গড় পর পর চেঞ্জ হয়। ধরলাম 2-এর পাওয়ার 8, তার মানে হচ্ছে তার ইউনিট ডিজিট হচ্ছে 6, কারণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 7 8টা এসে এখানেই দাঁড়াইলো। তার মানে 2-এর পাওয়ার যতই হোক না কেন সে আসলে 4 গড় পর পর সেম ডিজিট দেখায়। 2-এর পাওয়ার যদি 7 হইতো, 1 2 3 4 5 6 7, তার ইউনিট ডিজিট হইতো 8। কথা কি বুঝছি? তার মানে আমরা কি করব, 2-এর যত পাওয়ার থাকবে তাকে জাস্ট 4 দিয়ে ভাগ দেব। ধরলাম আমার কাছে আছে 301, তার মানে তাকে 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দিয়ে যদি দেখি, যেমন 4 দিয়ে ভাগ দিয়ে থাকলে হচ্ছে থাকতেছে মাত্র ওই যে 300 পর্যন্ত ধরেন সাপোজ গেল, তাহলে 2 পাওয়ার 1, তাহলে হচ্ছে 2, তার ইউনিট ডিজিট হচ্ছে 2। কেমনে? 301 যদি আমি ধরলাম হচ্ছে 300 পর্যন্ত ভাগ চলে গেছে, তাহলে 300 পর্যন্ত ভাগ চলে যাওয়া মানে এই পর্যন্ত চলে গেছে, ঠিক তার 301 বেলুট হচ্ছে এইটা, তার ইউনিট ডিজিট হচ্ছে 2। তার মানে আমি পাওয়ার 1000 কোটি দেখ না কেন, আমি জাস্ট হচ্ছে দেখবো 4 দিয়ে সংখ্যাটা ভাগ যায় ঠিক কত গড় আগে, সেই গড় পর্যন্ত এইটুকু, বাকিটা জাস্ট ঘুরে চলে আসবে। কথা কি ক্লিয়ার? এবার 2-এর পর 1000 কোটি দিলেও আমরা বের করতে পারবো। জাস্ট দেখবো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাওয়ার পরে রিমাইন্ডার কত থাকে সেটা জাস্ট দেখবো। কথা ক্লিয়ার? 3-এর ক্ষেত্রে সেম। 3-এর সাথে 3 গুণ করলে 3 3 9, 9-এর সাথে 3 গুণ করলে 3 নং 27-এর 7, 7-এর সাথে 3 গুণ করলে 3 7 21-এর 1, আবার 3 করলে 3 9 7 1। 3-এর ক্ষেত্রেও বেচারা সেম কাজ করে, সে অলওয়েজ 3-এর ইউনিট ডিজিট পাওয়ার যতই হোক না কেন সে আসলে 4টা লক্ষণ দেখাবে, হয় 3 হবে, হয় 9 হবে, হয় 7 হবে, নয়তো 1 হবে। তো সেইটা সে অলওয়েজ রিপিট করবে। তো আমি পাওয়ার ধরেন 3-এর পাওয়ার হচ্ছে ধরেন আমি দিলাম হচ্ছে 3 টু দি পাওয়ার ধরলাম হচ্ছে ধরেন 82 ডিভাইডেড বাই ধরলাম 5, বললাম তার রিমাইন্ডার কত। আমি কি বলছি, তাকে প্রথমে তার ইউনিট ডিজিটে বানাইতে হবে। তাহলে আমি দেখতেছি যে 82-র মধ্যে 80 পর্যন্ত 4 দিয়ে ভাগ যায়, তাহলে বাকি যেটা আছে সেটা লিখে দিব। বাকি থাকে কত? 2। 80 পর্যন্ত 4 দিয়ে ভাগ যায়, বাকি থাকে 2, এটা লিখে দিয়েছি ডিভাইড বাই 5। এবার 3 স্কোয়ার মানে 9, 9/5 রিমাইন্ডার তাহলে কত? 4, কারণ 5 একবার যাবে, বাকি থাকবে 4। এখন দেখেন পুরো প্রসেসটা আমার জন্য সহজ হয়ে গেল কিনা? কথা কি বুঝছি এবার? কথা বুঝছি? তো এই পরীক্ষা হলে এটা আসবে, এটা থেকে আনসার এই যে 4 এটা বের করতে হবে। দেখেন এখন কিন্তু সহজ, জাস্ট পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ যাবে কতটুকু সেটা দেখবো, বাকিটা লিখে দিব। ঠিক এইভাবেই করতে হবে। 7-এর ক্ষেত্রেও যদি আমি দেখি, 7-এর সাথে 49-এর 9, দেন 7-এর সাথে 3 সাথে 21 9, 3 নং 7 নং 63 3, আবার 3 সাথে 21-এর 1, তার মানে সেম জিনিস। তাহলে আমি দেখতেছি 7-এর ক্ষেত্রেও সে আসলে 4 গড় পরপর চেঞ্জ করতেছে। 8-এর ক্ষেত্রে দেখি 8 8 64 4, আবার 8 4 8 32-এর 2, এবং 6 2 12, তার মানে আবার দেখতেছি সে আসলে একই কাজ করতেছে। তার মানে এখন যদি মুখস্থ করি 2 3 7 8, 2 3 7 8 তাদের বেসের পাওয়ারে যত আছে তাকে 4 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যতটুকু যাবে বাকিটা আমি রেখে দিব, সেইভাবে আমি বের করব। 1 5 6-এর বেসে যা থাকে সেটাই তার ইউনিট ডিজিট অলওয়েজ। 2 3 7 8-এর কী করব? 4 দিয়ে ভাগ দিব পাওয়ারটাকে। ক্লিয়ার? দেন বাকি থাকলো 6 এবং 4 এবং 9। 4 এবং 9-এর ক্ষেত্রে কী হয়? 4-এর পাওয়ার এবং 9-এর পাওয়ার মনে রাখার জন্য 4-এর পাওয়ার যদি অড হয়, অডকে আমরা বলবো 1 মনে মনে, পাওয়ার তো ওয়ার্ড মানে 1ই, অড হয় তাহলে 4 1 মানে হচ্ছে 4, তার মানে 4-এর পাওয়ার যত অড সংখ্যক আছে, যদি আমাকে 301 থাকে, 581 থাকে, অড হইলে বুঝবো যে 4-এর পাওয়ার হচ্ছে 4, আর মনে মনে আর কি 4-এর পাওয়ার যদি স্কোয়ার হয় এটাকে বলবো ইভেন, ইভেন হইলে হচ্ছে 16, মানে 4 স্কোয়ার হচ্ছে 16 6। 9-এর ক্ষেত্রে সেম, 9-এর পাওয়ার যদি অড হয় তাহলে 9, 9 কে 9,
9 এর পর যদি ইভেন হয় 9 স্কয়ার হচ্ছে 81 1, জাস্ট মনে রাখবো। তার মানে অড ইভেন দিয়ে মনে রাখতে পারবো আজীবন। তার মানে 4 এর পাওয়ার যদি অড হয় তাহলে সবসময় 4, ইভেন হলে সবসময় 6, 9 এর পাওয়ার অড হলে সবসময় 9, ইভেন হলে সবসময় 1। কথা কি ক্লিয়ার? এই প্যাটার্নটা মনে থাকবে বাসায়, মনে রাখতে পারবো তো? একটু রেসপন্স করেন, বুঝতেছি না। হ্যালো, থাকবে আশা করি। থাকবে আশা করি না, থাকা উচিত, রাইট? রাইট। অনেক সব মানে ভিডিওতেও পড়াইছি, আবার এখানে পড়াইছি, ডাবল পড়তেছি, রেকর্ডিং করছি, এখন করছি, হোমওয়ার্ক করছি, এরপরেও না থাকলে আসলে কার ব্যর্থতা? আমার না আপনার, আমি জানি না, বাট ব্যর্থতা কারো না কারো একজনের ব্যর্থতা এখানে দাঁড়াবেই। ওকে, সো আমরা এখন ম্যাথ করব কিছু, দেন হচ্ছে আমরা আজকে ছাড়বো, এবং হচ্ছে হোমওয়ার্ক তো থাকবেই। ওকে, এটা করেন সবাই। এখানে বলছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে হচ্ছে গসাগু বা কমনগুলো, রাইট? জাস্ট কমনগুলো কি আছে সুন্দর করে করেন। দ্বিতীয়টা সেকেন্ড ওয়ান। ওকে, ঠিক আছে। সো এখানে যেমন দুই পাশে কমন আছে 2 স্কয়ার, 3 এখানে এখানে 2 স্কয়ার কমন, 5 এখানে এখানে আছে 5 একটা, আর 7 এখানে নাই, 11 এখানে নাই, রাইট? দেন এভরিথিং, এখানে যত ম্যাথ আছে সেগুলো আমরা করব কিভাবে? মনে হতে পারে ভাই আমি কি এগুলো কি কমপ্লিট করবো? অবশ্যই করবো। আমরা কীভাবে করবো? আমরা পরের যে ক্লাসটা হয় কোয়ান্টের, সেই ক্লাসটার পরে একটা ডেডিকেটেডভাবে ক্লাস থাকে, যেই ক্লাসে টোটাল হচ্ছে এই যে দুইটা টপিক পড়ানো হবে, সেই টপিকের যে প্রবলেম থাকে একটা পিডিএফ দেওয়া থাকে, পিডিএফটা কমপ্লিট করে আসতে হয়। এই যে দেন হচ্ছে আমরা সেই পিডিএফটার পুরোটা করি, অর্থাৎ পিডিএফে কোনগুলো থাকে, এই ম্যাথগুলো পুরোটা থাকে। সো আমরা সবই করি, বাট কথা হচ্ছে আপনি আমার সাথে ক্যালকুলেশন করতে হবে, আমার সাথে ক্লাস করতে হবে। এই এখন তাহলে আমরা আসি, এটা করি সবাই, একের সাথে কম্পারিজন করবো, রাইট? পড়ি। জোরে বললেন, কেউ করতে পারবেন? বুঝি না আপনাকে। ইকুয়াল। ইকুয়াল, ওকে। আর কেউ? এ হবে কিনা? এ মনে হচ্ছে। এই আচ্ছা, আর কেউ? দুইজন হয়েছে, সব কয়েকজন রেসপন্স করেন। আমরা তো ক্লাসে যতটুকু পারি সর্বোচ্চ লেভেলে বোঝানোর চেষ্টা করতেছি। এ কোয়ান্টিটি এ ইজ গ্রেটার। আচ্ছা ঠিক আছে, আমরা করি। আচ্ছা আমরা ক্লিয়ার কাট একটা প্রসেস ক্লিয়ার করি যেন আমরা পড়তে পারি। কোশ্চেনটা দেখেন, বসে 3/64 ডিভাইড বাই 8, রিমাইন্ডার কত? প্রসেসটা কি ছিল? এই 3 পাওয়ার যত পাওয়ারটাকে কি করব? 4 দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করলে যেটা থাকে বাকি সেটা রাখবো নাকি পাওয়ারের উপরে? এটা যদি 4 দিয়ে ভাগ করি আর কিছু থাকে? হ্যাঁ,
তাহলে 3 to the power 65 হলে আমরা কি করতাম, 4 দিয়ে ভাগ দিত, 3 এর পর 1 রাখা যেত, এটা রাখতাম, রাইট? যদি 66 হইতো 2 থাকতো, 2 রাখতাম, এভাবেই তো করতাম নাকি? হ্যালো, বুঝছো? ইয়া জি। করতাম তো এটাই, কিন্তু এখন যদি কিছু নাই, আমি তো কিছু নাই লিখবো। এখন কিছু নাই থাকলে 3 এর পাওয়ার 0 থাকলে কি হয় সেটা? 3 এর পাওয়ার 0 থাকলে কি হয় ভাই? 1 1 অন হবে 1 ডিভাইড বাই 8 করলে রিমাইন্ডার কত থাকে? 8 রিমাইন্ডার কত থাকে? ছোটটা দিয়ে বড়টা ভাগ দিলে ছোটটাই রিমাইন্ডার থাকে, কত? 1 1ই থাকে। যাদের এ হয়েছে এখন কি ক্লিয়ার? নেক্সট টাইম কি চিন্তা করব? ঠিক ভাগ দিয়ে যত থাকে তত রেখা দিব, এটা করে নেব। সেম চিন্তা করে, জাস্ট সেম চিন্তা করে এটা করে। রে one একজন 1 বলছেন, একজন 2 বলছেন, আর কেউ? 1 দুইজন, 2 দুইজন। 2 আচ্ছা, এবার আসি 2 কেন হয়েছে ভাই? আপনি আমার সাথে কথা বলেন, আমরা ক্লিয়ার করি। এটার পর 43 ডিভাইড বাই 7 বলছেন, হ্যাঁ 2 কেন হয়েছে বলেন? এটার পাওয়ারকে কত দিয়ে ভাগ দিয়েছেন? হ্যালো ভাই, 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে এটার পাওয়ার কত রাখছেন করে? 3 3 রাখছেন ডিভাইড বাই 7। আচ্ছা, এটার পর 3 হইলে কত আসে? 512 512। ওই যে বাই যিনি 2 পাইছে 512 হইলে, এবার রিমাইন্ডার 2 আসছে কিভাবে একটু শুনুন, বলুন তো। 7 দিয়ে ভাগ করা হয় 7 দিয়ে ভাগ করেন, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে কেন এটা ধরছি, কেন আমি ক্লিয়ার করতেছি, দেখেন সবই দেখতেছি আপনি প্রসেস ওয়েতে গেছেন। 2 কেন আসলে এটা আমিও বুঝি নাই, আপনিও জানেন না, আপনিও কেন জানেন না, আমিও জানি না, বাট আমি এখন আমরা ক্লিয়ার করতে চাই যে কেন 2 আসছে, আমরা প্রুভেন করতে চাই। আচ্ছা, 512কে আমি 7 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, ভাগ দিলে দেখা যাচ্ছে ভাগ যাচ্ছে না, 73 পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ। তাহলে 73 পর্যন্ত যেটা যাবে বাকিটা রিমাইন্ডার। আচ্ছা, ধরলাম 73 ইন্টু 7, এটাই তো গেছে কত পর্যন্ত? 511 পর্যন্ত। রিমাইন্ডার তাহলে কত ভাই, কত? যে ভাই 2 বললেন, এখন কতবার এলো? 73 পর্যন্ত 7 দিয়ে গুণিতক যাইতেছে, সেটা 511 পর্যন্ত, বাট আমার সংখ্যাটা 512। তাহলে আমার রিমাইন্ডারটা কত আসলে? যে আপুরা ভাইয়ারা বলছি 2, এখন 2টা কোন জায়গার জন্য আসছে আমাকে একটু বলতে পারবে? মানে কোন জায়গায় ভুল করছেন আসলে? হ্যালো, এনিওয়ান, মানে 3 জনের মধ্যে মানে কেন হয়েছে বা এটা কি বলতে পারি? আমার যেটা হচ্ছে যে আমি 7 দিয়ে ভাগ করি 7 দিয়ে, যে লাস্টের ইউনিট ডিজিটটা 2 সেইটা এইভাবে তো না। আমরা ভাগ আমরা করা কি করছি হয় বুঝছো এবার? আমরা কি করছি সেটা হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, এবার এটা করে দেখেন পরীক্ষা হলে ঠিক কীভাবে আসতে পারে। দেখেন কত বড় সংখ্যাকে 4 দিয়ে ভাগ করো। আমরা কি এখন লার্নিং, আমরা কি এত বড় সংখ্যাকে ক্যালকুলেটর বসে কি 4 দিয়ে ভাগ দিতে যাব? কি করব?
সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করলে বলছে রিমাইন্ডার কম্পারিজন করতে কোনটাতে কত বেশি বড়। আমরা কি সংখ্যা পুরোটাকে ভাগ করতে যাব? না, আমরা কি করব? যেহেতু 4 আছে আমরা লাস্টের ইয়া করে দেখবো। লাস্টে লাস্টের 2 ডিজিট লাস্ট 2 ডিজিট দেখবো যে তার রিমাইন্ডার কত থাকে ভাগ দিয়ে 4 দিয়ে। আর যদি 8 থাকে লাস্টে 3 ডিজিট। তিনটা এই দেখতাম। জন্যই শিখেছি আমরা। কথা কি বুঝছি? ওকে, এখন এটা করব। কোনটা হবে বলো? A is greater. আর বাকিটা করেন। রিমাইন্ডার মাথায় রাখতে হবে আমার, রিমাইন্ডার কোন পাশে বড় ছোট, ভাগ ফল ভাগ শেষটা। Oh, sorry. ঠিক আছে? করে নেবেন। আপনার এত পরিমাণ Okay, equal. আবার ইকুয়াল কেন Equal. এলো? হ্যাঁ 4 9 4 13 শুনেন, 4 কি 4 এটা তো অচানক কথা বললেন। আমরা দেখবো 76 কে 4 দিয়ে ভাগ করলে, আমরা দেখবো 94 কে 4 দিয়ে ভাগ করলে। Oh, sorry. আচ্ছা 76 এর পরে তো আসে, তাহলে এটা তো 4 দিয়ে ভাগ যায়, তাহলে রিমাইন্ডার যায়, ও যায়। is greater. এই ঠিক আছে। আবার 94 তো হচ্ছে নরমালি 92 96 না 100। যায় না। এটা তো 4 দিয়ে ভাগই যেতেছে না, তার মানে এটা একটা রিমাইন্ডার থাকবে, এটা 2। তো এটা তো আনসার বি। আনসার এ। সংখ্যা যদি বি ভাগ বি বি চলে আনসার। যায় রিমাইন্ডার, তাহলে ওকে। 0। আমি তো এটাই বলতেছি, এত ইজি ম্যাথ যদি না পারে তাহলে তো বিপদ। রিমাইন্ডার, ওকে। সবাই আচ্ছা আমার পড়া সবাই যে ক্লাসে সবাই বুঝছি তো না যা পড়াইছি? বুঝা যায়? সবাই একটু বলি, মানে ম্যাথের একুরেসি অনুযায়ী কম হয়েছে, বাট সবাইকে আমার পড়া বুঝছি এবং 5 উইল বি করে একটু তো বেসিক হওয়ার কথা, এবং এটা আস্তে ধীরে আশা করি কাজে দিবে এবং অবশ্যই দিবে। কিন্তু এটার জন্য অবশ্যই আপনাদের সেই প্রিপারেশনটা নিতে হবে, আমার হোমওয়ার্কটা করতে হবে, মনোযোগ দিয়ে হোমওয়ার্ক যেগুলো দেবে করতে হবে, এবং এত গুছায়া পড়াবে না কেউ, আমি আবারও বলতেছি আপনাকে। বাট এগুলোকে ইউজ করা শিখতে হবে, আদারওয়াইজ লাভ নাই। আমি যতই পড়াই না কেন এগুলো কোনো লাভ আছে? কারণ আপনি যদি ঠিকঠাক ইউজই না করেন। ওকে, এগুলো আমি আবারও বলতেছি, এখানে কোনো ম্যাথ বাদ যাবে না, সব ম্যাথ আমরা করব। কখন? আমি হোমওয়ার্ক দিব। এগুলো পুরোটার উপরে একটা পিডিএফ করা আছে, সেগুলো হোমওয়ার্ক দিব, সেগুলো আবার করে আসবেন, আবার করব। কিন্তু কথা হচ্ছে ভাই হোমওয়ার্ক করে আসেন, এটা আনসার করেন। কোন পাশ বড় হবে ছোট হবে? I see number.
ওকে, ঠিক আছে, আমরা যতটুকু কোশ্চেন নিয়েছি, বি একজন বলছেন আর একজন সি। আচ্ছা, আমি বাকিদের চিন্তা ভাবনা কি এতটুকু প্রপার হইতে পারিনি নাকি আনসার করতে পারিনি, কিছু একটা বলেন। এ বি সি ডি ই, আনসার দিয়ে চারটে যে কোনো একটা। ভাই সি হবে ভাই। আচ্ছা, এখন আমরা আসি, দেখেন সংখ্যাটা অনেক বড়। এখন যারা হচ্ছে একটু টেকনিক্যাল চিন্তা করবে না, তারা এটাকে ভাগ দিবে, সময়টা নষ্ট করবে। কিন্তু যারা একটু জিআরই রিলেটেড চিন্তা করবে, তারা কি করবে, তারা দেখবে, দেখেন সংখ্যাটার সাথে যদি জাস্ট এক যোগ করতাম হয়ে যেত এটা এরকম। দ্যাটস মিন সংখ্যাটা 12 দিয়ে ভাগ যায়, তার মানে জাস্ট তার এক কম, তার মানে হচ্ছে তার উপরে এমন একটা সংখ্যা আছে যেটা 11, তার মানে 11 যা 12 যাচ্ছে এক বেশি হলেই তো ভাগ যেত, তার মানে তার রিমাইন্ডার কি থাকতেছে 11, তার মানে আনসার সি। জাস্ট এক যোগ হলেই তো 12 দিয়ে ভাগ যেত, তার মানে 0। কোনো একটা সংখ্যা এরকম যদি হয় 11/12, এটা রিমাইন্ডার 1, 2/12 রিমাইন্ডার 2, 3/13 রিমাইন্ডার 3/12, তার রিমাইন্ডার 3, এরকম করতে করতে যখন 12/12 হয় তখনও তো রিমাইন্ডার আবার 0 হয়ে যায়। তো এরকমভাবে হতে আসে, তার মানে 11/12 অবস্থায় আসে সে, কারণ এক কম আছে, পরেরটা গেলে 0 আসবে, তার মানে উপরে রিমাইন্ডার আছে তাহলে 1, 11, তাহলে 11 দুই পাশে আছে, আনসার সি। কথা কি বুঝছি? জি। ওকে, সো আমরা এখান থেকে এই ব্যাটটা পড়ি, সবাই পড়ার ট্রাই করি, কি বলতেছে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি ভাবে ট্রাই করি, দেন আমরা আশা করি না পারলেও বলবো, করি পড়েন। এটা লাস্ট মিনিট আপনাদের দুইটা হয়েছে, আরো 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 করেন, আরো কয়েকজন রিপ্লাই দেন, দুইজন মাত্র। ওকে, ঠিক আছে, চারজন পাইছে। কোশ্চেন আমরা পড়ি, দেখেন কি চাইছে, জাস্ট ওই প্রসেসটা অবলম্বন করেন। ওয়েন পজিটিভ ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 53, রিমাইন্ডার হচ্ছে 21। দ্যাটস মিন আমরা জানি যে ছোট সংখ্যাকে বড় সংখ্যাতে ভাগ দিলে তার মানে n মিনিমাম ডেলোটা হচ্ছে n এর 21, তারপর বড় হইতে থাকো। অ্যান্ড ওয়েন p ইজ ডিভাইডেড বাই 53, p কে যদি 53 ভাগ করে তাহলে রিমাইন্ডার হচ্ছে 25, তার মানে p এর মিনিমাম ভ্যালু হইলেও কিন্তু 25। That's why what is the remainder when product
এন এবং পি এই দুইটাকে প্রোডাক্ট করলে 53 দিয়ে ভাগ করলে সেটা রিমাইন্ডার কত, দ্যাটস ওয়াই চাইছি 21 × 25, সেটাকে যদি 53 দিয়ে ভাগ করি রিমাইন্ডার থাকতেছে হচ্ছে 48। কথা কি ক্লিয়ার? কি চাইছি, কিভাবে কি করছি বুঝছি সবাই? ওকে, সো আমি জাস্ট রিকোয়েস্ট করবো সবাই একটু ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকেন, আমার সাথে কথা বললেন। আমি অলরেডি মোটামুটি অনেকটুকু ম্যাথ করাইছি এবং হচ্ছে এখানে যত ম্যাথগুলো আজকের টপিক এবং নেক্সট ক্লাসের টপিকের সাথে মিলবে সবগুলো আমরা আসলে এখানে দিয়ে দিব, মানে এগুলো আমরা একটা ক্লাসে করাবো। সো এটা নিয়ে কোনো প্যারা নেই। তবে হ্যাঁ, যেটা বললাম ক্লাসে আমার সাথে একটু কথা বললেন, মানে আপনাদের প্রবলেমগুলো আমার জানা খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে তাহলে এটা, এবং নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা আমি আবার বলে দিই। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনি এইখানের ভিডিও সবগুলো দেখবেন, খাতায় নোট ডাউন করবেন, দেন হচ্ছে এই পিডিএফ, এখানে যে পিডিএফটা সেটা সবগুলো ওয়ার্ড মিনিং জেনে, মানে অনলাইন থেকে সার্চ দিয়ে জেনে এই কোশ্চেনটা এখানে যে লজিক শিখবেন ভিডিওতে এই লজিক অনুযায়ী ট্রাই করবেন পড়ার। না মিলাইতে পারলে সমস্যা না, বাট মিলানোর চেষ্টা করবেন, নিজের একটা আনসার সেট করে আসবেন, দেন আমরা ক্লাসে আসলে সেগুলো প্রত্যেকটা ডিসকাশন করব। এখন যদি বলে যে ভাই আরেকটু পড়ার জন্য, সেগুলো সবগুলোই কেএমএফ এর আপডেটেড কোশ্চেনের, আপনি সুন্দর করে কপি করে অনলাইনে সার্চ দিলে এগুলোর পাবেন প্যাসেজ। এগুলো পাইলে দেখেন এইখান থেকেও চাইলে আপনি চাইলে আমাদের ক্লাসের বাহিরেও আপনি যে প্রিপারেশনটি কীভাবে নিতে পারেন, এইখান থেকেও চাইলে এই যে কোশ্চেন আছে, কোশ্চেনের শেষে দেখেন এখানে এক্সপ্লেনেশন থাকে, এই মোটামুটি সেই এক্সপ্লেনেশনগুলো সুন্দর করে আপনি দেখে এই যে ইংলিশ ট্রান্সলেট করলে মোটামুটি দেখে আইডিয়া জেনারেট করতে পারেন কেন এই অ্যান্সারটা এনো। না বুঝলে সমস্যা নেই, সেটা আমরা ক্লাসে বুঝবো, কারণ কেন এটা, এই যে এ অপশন কেন, সি অপশন কেন না, ডি কেন নাই, এগুলো প্রত্যেকটা এখানে ডিসকাশন আছে, এগুলো পরে নিজে সার্চ দিবেন। কিন্তু ক্লাসের জন্য অবশ্যই প্রিপারেশনটা নিয়ে আসবেন। এই 4টা ভিডিও ম্যান্ডেটরি কাজ, নোট করবেন অবশ্যই, টাইপ যেমন কেন নোট করবেন দেখেন এই প্রথম ক্লাসের এগুলো হয়তো বা প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে যায়, কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু প্রথম টাইপ লাইক হচ্ছে একটা আরসি কি টাইপের হইতে পারে, অর্থাৎ এগুলো নোট ডাউন করতে হবে। যেমন আরসি রিডিং হয় টোটাল 8 প্রকারের, এখন আপনি যদি কোশ্চেনই না জানেন কোন 8 প্রকারের হয় তাহলে তো বিপদ। তো আপনি সুন্দর করে এই 8 প্রকারের কোশ্চেনটা জেনে আসবেন। এই যেমন আমি যদি দেখাই যে 8 প্রকার কোশ্চেন জেনে আসবেন, কে কেন দেখতে কীরকম 8 প্রকার কোশ্চেনটা, এগুলোর জন্য আলাদা ক্লাস হবে। কিন্তু অথচ প্রথম ক্লাসটা অনুযায়ী আপনার দেখা উচিত এই 8 রকমের কোশ্চেনটা দেখতে কীরকম এখানে সুন্দর করে বলা আছে যে এখানে যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকে তাহলে এটা ফ্যাকচুয়াল কোশ্চেন, এই মুখস্থ করবেন। একটা ফ্যাকচুয়াল কোশ্চেন, একটা ইনফারেন্স কোশ্চেন, একটা রেটরিক্যাল পারপাস, একটা সেন্টেন্স, এগুলো জাস্ট মুখস্থ করবেন, খাতায় নোট ডাউন করবেন, এগুলো পড়ার প্রসেস। দেন আপনি পরেরটাতে যেমন দেওয়া আছে, এগুলো অনেক আগের ভিডিও, কিন্তু পরেরটা দেওয়া আছে যে আপনি সাপোর্ট স্ট্র্যাটেজি হলে কীভাবে চিন্তা করবেন। সাপোর্ট স্ট্র্যাটেজি হলে কীভাবে চিন্তা করবেন, একটা এখানে সলভও করা আছে যে একটা প্যাসেজ এখানে দেখেন অনেক আগের ভিডিও হইলো, বাট প্রসেসে সলভ করে দেওয়া আছে। আপনি যদি প্যাসেজ দেখেন কীভাবে সলভ করা হয়, এগুলো অনেক গুছানোভাবে মোটামুটি বুঝে দেওয়া হয়েছে যে একটা জিনিস কীভাবে সলভ করতে হয় আর কি। এগুলো দেখে যে একটা প্যাসেজ কীভাবে সলভ করতে, এগুলো জাস্ট একটু পড়ানো আছে, এগুলো হচ্ছে আপনার প্রসেস। বাট আমরা মেনলি কী করবো, আমরা দেখে এসে আমরা আসলে ওই মেইনলি ভিতরে কী আছে এটা বোঝার চেষ্টা না, আমরা এই পিডিএফটা ঠিক সেম ওয়েতে যেভাবে আমরা প্যাসেজে পড়ছি যে একটা প্যাসেজ কীভাবে পড়তে হয় সেটা পড়ে নোট ডাউন করবো, সেটা আমরা ক্লাসে আসলে পুরো পিডিএফটা আমরা নিজেরা আবার সবাই মিলে একসাথে ডিসকাশন করব। কথা ক্লিয়ার? এটা কি বুঝছি আমরা? জি জি জি। সো এইভাবে করে আসলে আপনি শেখা হবে, আদারওয়াইজ কিন্তু শেখা হবে না। আমি আবারও ক্লিয়ার করি, এভাবে করলে আপনার হচ্ছে একটা সময় পরে আপনি ভার্বাল কোয়ান সবগুলো হবে, কারণ আমি হাতে কলমে ধরায় নিয়ে যাচ্ছি। এরপরও যদি আপনাদের ইমপ্রুভ না হয় তাহলে এটা আপনাদের ব্যর্থতা, কারণ আপনারা হয়তো বা পড়াশোনা করেন না ঠিকভাবে। এরপরও ইমপ্রুভ হওয়া উচিত। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, তখন আমরা ক্লাসে দেখব। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে?